ওকে, হ্যাঁ। সো একটু বলো তো আমাকে সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, কিংবা আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড একদম ক্লিয়ার কিনা, এবং আমার ঠিকঠাক মতো দেখতে পারতেছে কিনা, একটু বলো আমাকে। ওকে ওকে ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ। সো আজকে দেখো একদম ফুল ব্ল্যাঙ্ক স্লাইড, অ্যান্ড আজকে ব্ল্যাঙ্ক স্লাইডে পড়াবো, খুব মজা লাগবে। ব্ল্যাঙ্ক স্লাইডে পড়ানোর একটা মজার অন্য লেভেলের একটা মজা আছে, বুঝছো? অনেক কিছু পড়াবো তো, তাই হচ্ছে ধরো ব্ল্যাঙ্ক স্লাইডে পড়ালে খুব মজা লাগে। ওকে, তুমি কি যাবা? যাও, সমস্যা নেই। আচ্ছা, সো হ্যাঁ, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, পারফেক্ট। ওকে, ঠিক আছে। সো বলো তোমরা কেমন আছো? আমরা তোমাদের রেজাল্টের পর আজকে ম্যাথের ফার্স্ট ক্লাস, তাই না? সো অনেক দিন পরে হচ্ছে ক্লাস, মাঝখানে এক উইক হচ্ছে তোমাদের রেজাল্টের জন্য ক্লাস অফ ছিল, অ্যান্ড দেন এখন হচ্ছে আবার ফাউন্ডেশনের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকে ফাউন্ডেশনের কয় নাম্বার ক্লাস? নাম্বার 3। এটা হচ্ছে ফাউন্ডেশন, এবং এটা হচ্ছে আমাদের লেকচার হচ্ছে 3। ফাউন্ডেশনের লেকচার নাম্বার আজকে কত বলো তো? 3। তো আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা কি কি পড়বো সেই ব্যাপারে একটু বলি। তো সবাই আস্তে আস্তে আজকে আমরা কি কি পড়বো সেই ব্যাপারে একটু বলি। দেখো আজকে আমরা সবার ফার্স্টে যে জিনিসটা পড়বো, এই পড়িস না, ওকে সরি। তো আজকে আমরা সবার ফার্স্টে যে জিনিসটা পড়বো সেটা কি বলো তো? আজকে সবার ফার্স্টে আমরা পড়বো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, এটা একটু পড়াশোনা করবো। তারপরে আমরা পড়বো কিছু বিন্যাসের কনসেপ্ট, বিন্যাস। এই বিন্যাসের মধ্য থেকে আমরা কিছু পড়ব যে ফোন নাম্বারের গঠন। কি নাম্বার গঠন? ফোন নম্বর গঠন, ঠিক আছে। 4 নম্বরে আমরা পড়ব লেটার লক। 4 নম্বরে কি পড়ব? লেটার লক। 5 নম্বরে আমরা গিয়ে পড়ব যে ত্রিগোণমিতির সূত্র, ট্রাইগোনোমেট্রিয়ের সূত্র। এখন সূত্র তো পড়ার মতো কিছু নাই, তাহলে ভাই সূত্র কি পড়াবেন? সূত্রগুলো আসলে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে মুখস্থ করতে হয়। এই ত্রিগোণমিতি হচ্ছে এমন একটা ঝামেলার জিনিস, ওই ঝামেলার জন্য পৃথিবীর সকল স্টুডেন্ট একটা সমস্যায় ভোগে, ত্রিগোণমিতির সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখতে হয়। তো এই ঝামেলার যে টপিকটা আছে, এই টপিকটা নিয়ে আমরা একটু পড়বো। স্পেশালি সূত্রগুলো কিভাবে অ্যাকচুয়ালি মুখস্থ করা হচ্ছে সেটা আমি তোমাদের বলবো। তোমার যদি একবার সূত্রগুলো আত্মস্থ হয়ে যায় এবং তুমি যদি এটা কোনোদিন না ভুলো, তুমি দেখবা যে তোমার ইন্টারমিডিয়েটের জীবনের 50 to 60% এই ত্রিকোণমিতির প্যারা শেষ। কারণ অঙ্ক ভাই পারবা, বাট সমস্যা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র হচ্ছে মুখস্থ থাকতে চায় না। ত্রিকোণমিতির সূত্র হচ্ছে ত্রিকোণমিতির 30% প্যারা। কত পার্সেন্ট প্যারা? 30 to 40%। 40% লিখি, কারণ সূত্র মুখস্থ না থাকলে তুমি তো ম্যাথ করতে পারবে না। তো 40% প্যারা হচ্ছে এই সূত্রের মধ্যে লুকায়িত আছে। এবং ত্রিকোণমিতি 9 10 যতটা সোজা ছিল, ইন্টারমিডিয়েট উঠা ততটাই কঠিন, বুঝছো? ইন্টারমিডিয়েট উঠে কি হয়েছে? ততটাই কঠিন হয়ে গেছে। ওকে, হ্যাঁ ভালো আছি। সো আস্তে আস্তে পোলাপান 3 মিনিট হয়েছে জয়েন করতেছে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ার কথা বার্তা। সো ত্রিকোণমিতির সূত্র এইগুলো হচ্ছে কিভাবে আসে, তার ডেরিভেশন যা আছে, এবং কীভাবে অ্যাকচুয়ালি মনে রাখতে হয়। আমি তোমাদের পড়াবো কীভাবে মনে রাখতে হয়, কারণ সূত্র ডেরাইভ করে দেখানো আমার কাজ না, কাজ হচ্ছে তোমাদের পড়ায়া মুখস্থ রাখাটার কাজ। ওকে, ওইটা হচ্ছে মেইন জিনিস আমার ক্ষেত্রে। সো এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, সো প্রাইস, আচ্ছা প্রাইস এখনও পেলাম না, প্রাইস অলরেডি লোডিং। সো কিছুদিনের মধ্যেই পাই যাবা প্রাইস লোডিং। সো ঠিক আছে, আচ্ছা সবাই একটু মেনশন করে দাও পোলাপানদের। আচ্ছা, ফাউন্ডেশন ক্লাস কবে শেষ হবে? ইনশাল্লাহ নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইকের ভিতরেই ফাউন্ডেশন ক্লাস শেষ। তোমরা কলেজে উঠতে মানে কলেজের প্রথম দিকে ক্লাসে যাওয়ার আগেই দেখবা যে তোমরা অনেক কিছু পারো, ঠিক আছে? কারণ এই ফাউন্ডেশন ক্লাসের মধ্যে তোমাদের অনেক কিছু বেসিক শেষ, স্পেশালি ম্যাট্রিক্স চ্যাপ্টারের বেসিক, ই চ্যাপ্টারের বেসিক। আর তোমাদের একটা জিনিস হচ্ছে তোমাদেরকে বলি যে আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলো করে অ্যাকচুয়ালি কী হইলো বলো তো? তুমি পুরো ম্যাথ বইয়ের উপর, কি বইয়ের উপরে? ম্যাথ বইয়ের উপরে অলরেডি একটা পরিচিতি পেয়ে গেছো। ম্যাথ বইয়ের উপর পরিচিতি পেয়ে গেছো। বইয়ের উপরে কি পাইছো? আরে হাতের লেখা তো বাজে হচ্ছে কেন? সো ম্যাথ বইয়ের উপর একটা কি পাইছো? পরিচিতি পাইছো। এই ফাউন্ডেশন ক্লাসের মাধ্যমে তোমার ম্যাথ বইয়ের উপর একটা পরিচিতি পেয়ে গেছে। কারণ দেখো 3 নাম্বার ক্লাসে আমরা কি কি পড়তেছি দেখো তো? বিন্যাস, সমাবেশ এবং ত্রিকোণমিতি।
ঠিক আছে? সো এরপরে 4 নম্বর ক্লাসে আমরা কি পড়বো? ক্যালকুলাসের ধারণা থেকে ওই জিনিসগুলো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কেন আসে তার ধারণা, ওই জিনিসগুলো আমরা 4 নম্বর ক্লাসে পড়বো। তাহলে ফার্স্ট ক্লাসে ম্যাট্রিক্স গেল, ডিভিসিবিলিটি গেল। সেকেন্ড ক্লাসে আমরা কি কি পড়ছি বলতো? সেকেন্ড ক্লাসে আমরা পড়লাম সরলরেখা বৃত্তর একটা জিনিস এবং বৃত্তের সাধারণ সমীকরণ, কনিক্স, এগুলো দেখলাম। 3 নম্বর ক্লাসে আমরা এগুলো যদি পড়ি, 4 নম্বর ক্লাসে আমরা হচ্ছে ম্যাথমেটিক্সের যে ফাংশন অ্যান্ড ওই দিক থেকে শুরু করে ক্যালকুলাসটা আছে ওইটা আমরা পড়বো। সো এই যে ধারণাগুলো হচ্ছে তোমার কাছে হয়ে গেল, এখন তুমি জানো তোমার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের উপরে কী কী আছে এবং কেমন কেমন চ্যাপ্টার তোমার সাথে ডিল করবে। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট ছিল। সো এটা একটু মাথায় রেখো যে ফাউন্ডেশন ক্লাসগুলো যারা করে যাচ্ছ তারা যখনই তোমার কাছে একটা কন্টেন্ট শুরু হবে বা চ্যাপ্টার শুরু হবে, তোমার মাথায় কিছু পরিমাণ হিট করা থাকবে যে এইগুলো তো আমরা অলরেডি দেখে আসছি। সো তোমাদের এই ভয়টা কাটানোর জন্যই কিন্তু এই ক্লাসগুলো, এবং আমরা এই ক্লাসগুলো ধীরে ধীরে শেষ করে আমাদের বেসিক ফ্লোতে চলে যাব কিছুদিনের মধ্যেই। তারপরে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এই মাসটা আসলে কেমনে চলবে। তোমাদের জন্য কোশ্চেন রেডি হচ্ছে, প্র্যাকটিস শিট রেডি হচ্ছে। সো বুঝতেছো পুরো জিনিসটাকে গুছাই নিয়ে আসা হচ্ছে। সো সামথিং ইজ লোডিং ব্রাদার। ওকে, আচ্ছা। সো চলো আমরা আর দেরি না করি, 5-6 মিনিট হয়ে গেছে ক্লাসের। সো আচ্ছা, ক্লাসের নোট কোথায় দিব? ক্লাসের নোট ডিসকাশন গ্রুপে, ক্লাসের নোট ডিসকাশন গ্রুপে, ক্লাসের রিভিউ পাবলিক গ্রুপে। বুঝছো? ক্লাসের রিভিউ পাবলিক গ্রুপে, ক্লাসের নোট ডিসকাশন গ্রুপে। ওকে, আচ্ছা। সো সবাই নোট টোট করার জন্য রেডি হয়ে যাও, আজকে ব্ল্যাঙ্ক স্লাইড সেই পড়া হবে। আচ্ছা, সো ফার্স্ট টপিক আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। সো এই ফ্যাক্টোরিয়াল একে প্রকাশ করা হয় কিভাবে? দেখো, একে প্রকাশ করা হয় এই যে দাদুর লাঠি দিয়ে। ফ্যাক্টোরিয়ালকে কি দিয়ে প্রকাশ করা হয়? দাদুর লাঠি দিয়ে। যারা কলেজ এডমিশন আছে তারা অনেকটা জানো, তাই না? আর অথবা এইভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমার কি? ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাকে আমরা কি বলি? ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা অপারেটর। একটা কি? অপারেটর। অপারেটর কি? যোগ, বিয়োগ, এগুলো কি এক একটা অপারেটর। কিভাবে অপারেটর? যখন তোমার কাছে 2+3 করা হয় তখন তুমি কি ভাবো যে 2 এর সাথে 3 কি করে দিতে হবে? যোগ করতে হবে। তাহলে তুমি কি পাবা? 5 পাবা। তেমনি মাইনাস যখন তুমি একটা এক্সপ্রেশনের উপরে লেখো তখন তুমি এখানে কি করো? বিয়োগ করে দাও। তাহলে প্রত্যেকটা এক একটা কি? ম্যাথমেটিক্যাল অপারেটর, যার মাধ্যমে তুমি একটা ক্যালকুলেশন করো। ব্রেনের ভিতরে এটা কি করো? একটা ক্যালকুলেশন করো, এবং এই প্রত্যেকটা সাহায্যে তুমি চিহ্নের মাধ্যমে তুমি ব্রেনের মধ্যে একটা নির্দিষ্ট ক্যালকুলেশন করো। তেমনি ফ্যাক্টোরিয়ালও একটা অপারেটর, এবং এটা একটা কি করে? একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক একটা এক্সপ্রেশনের উপরে কাজ করে। গাণিতিক একটা এক্সপ্রেশনের উপরে কাজ করে। কেমন? আমি যদি তোমাকে কখনো বলি 5 ফ্যাক্টোরিয়াল, এটা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। এইটার অর্থ হচ্ছে 5 থেকে শুরু হবে, 5 × 4 × 3 × 2 × 1। 5 থেকে শুরু হবে, 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ হবে। ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন কি? কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত ক্রমান্বয়ে যে ইন্টিজার বা পজিটিভ ইন্টিজার বা পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো আছে সেই সকল পূর্ণ সংখ্যার গুণফল। বোঝা গেল? একইভাবে আমি যদি লিখি কখনো 7 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে এইভাবে প্রকাশ করলাম, ইজ ইকুয়াল টু 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 7 থেকে শুরু হয়ে একদম 1 পর্যন্ত প্রতিটি সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার আমার কি আছে? ক্রমান্বয়ে গুণফলগুলো আছে। ঠিক আছে? তাহলে 5 এবং 7 থেকে আমি দেখতে পারতেছি যেভাবে চলতেছে। তাহলে আমি একইভাবে আমি যদি বলি n ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে n থেকে 1 কমে গেছে, 7 থেকে 1 কমে গেছে। তাহলে কত লিখবো? n-1। তারপরে দেখো কি হয়েছে? 6 থেকে আবার 1 কমছে, তাহলে এটাকে কি লেখা যায়? n-2। 7 থেকে 1 কমলে হয় 6, 7 থেকে 2 কমলে হয় কত? 5। 7 থেকে 2 কমলে হয় কত? 5। তারপরে কি হলো? আরো 1 কমে গেছে, 5 থেকে আরো 1 কমে গেছে, হয়ে গেছে 4। এরকম করতে 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 কোন পর্যায়ে যেয়ে পৌঁছাবে? 1 পর্যায়ে যেয়ে পৌঁছাবে। তাহলে ফ্যাক্টোরিয়ালের যদি আমি একটা ডেফিনেশন দেই, ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন আসলে কিছুই না, এটা হচ্ছে কোন একটা সংখ্যার
ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে এক এক কমে কমে একদম অর্ধক্রমে মানে বড় থেকে ছোটর দিকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো গুণফল, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর কি আসতেছে গুণফল। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর কি লিখছি? গুণফল আকারে প্রকাশ করছি। বুঝলা? বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? একদম সোজা জিনিস। আচ্ছা, ডিসকাশন গ্রুপ খোলা হয় না, ডিসকাশন গ্রুপ খুলে দিব, দাঁড়াও ডিসকাশন গ্রুপ খুলে দিব, ঠিক আছে। আচ্ছা, সকল পূর্ণ সংখ্যাগুলোর গুণফল আমি প্রকাশ করে ফেলছি। এইবার আসো, পূর্ণ সংখ্যাগুলোর গুণফল তো প্রকাশ করা শেষ, এইবার আসো পরের স্টেপের খেলা। এখানে একটা মজার জিনিস আমি একটু অবজার্ভ করছি। কি অবজার্ভ করছি একটু দেখো, যে 5 ধরো আগে আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আমি লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইখানে একটা জিনিস খুব কেয়ারফুলি নোটিস করা যায় যে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লিখলাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো তো এই জিনিসটা এবং এই জিনিসটা একই রকম কিনা, এই জিনিসটা আর এই জিনিসটা কি একই রকম কিনা। যেহেতু তারা একই রকম, তাহলে আমি এখন লাফ দিয়ে বলতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 বাইরে থাকলো, এই পুরোটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ওয়াও, 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি লেখা যাবে, 6 কে বাইরে বের করো ইন্টু 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কুল কুল। আমি যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, 7 কে বাইরে বের করো 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এটা কিভাবে লেখে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, রাইট? অনেক জোস, তাই না? তাহলে এই অবস্থা থেকে আমি এখন কি বলতে পারি, এখন বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু লেখা যায় n ইন্টু n মাইনাস 1। দেখো 5 ছিল 1 কমে 4 হয়েছে, 6 ছিল 1 কমে 5 হয়েছে, 7 ছিল 1 কমে 6 হয়েছে। তাহলে n থাকলে n থেকে 1 কমে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এই যে তুমি একটা জিনিস পায়া গেলা, এই যে তুমি একটা জিনিস সুন্দর পায়া গেলা, এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের একটা সুন্দর সূত্র। এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের একটা কি সুন্দর সূত্র, এবং এই সূত্র ইউজ করে আমরা অনেক কিছু করতে পারবো। এই সূত্র ইউজ করে আমরা কি করতে পারবো, অনেক কিছু করতে পারবো। বুঝছো? একটু বুঝছো কিনা বলো, বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো। একটু বুঝছো কিনা বলো, তাহলে বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো, বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো, দেখি কমেন্ট দেখি। একটু বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো। ওই পোলাপান কই গেল, কই গেল? হে হে হে, একটু বুঝছো কিনা বলো, একটু বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো তো। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, বাহ বেশ সুন্দর। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত? 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? দেখি কে বলতে পারে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? এটার মান কত বলো? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? এটার মান কত হবে সেই জিনিসটা আমাকে বলো, যে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? দেখি কে বলতে পারে, তাদের বলো। আচ্ছা, আনিসুর রহমান বলতেছে 1, তারপরে কে সাওয়াদ বিন বলতেছে, আহনাব বলতেছে 0, এরপরে হচ্ছে ওমর বলতেছে 1, তারপরে হচ্ছে 1 1 1 1। আচ্ছা 1 অনেকে বলতেছে। এই একটা কিভাবে আসে এটা কি জানি? হ্যাঁ, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, এটা আমি জানি, বুঝছি, তোমরা পারো। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমি? 1। ওকে, সুন্দর। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 আমি এটা মেনে নিলাম, বাট এটা আসলো কোন জায়গা থেকে, কেমনে আসলো ভাইয়া? এই জিনিসটা দেখা লাগবে। এই জিনিসটা কি করা লাগবে? দেখতে হবে যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, এটা তো আপনি বললে আমি বিশ্বাস করে নিব না। হ্যাঁ, আপনি বললেন আমি বিশ্বাস করে নিব? হ্যাঁ,
আপনি কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব? আমার হবে নাকি? কখনই সত্য? সত্য না। তো আমি অলরেডি সূত্র প্রুফ করছি, n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন n ইজ ইকুয়াল টু আমি যদি 0 বসাই কি হয়? n ইজ ইকুয়াল টু আমি যদি 1 বসাই, সরি, n ইজ ইকুয়াল টু আমি যদি 1 বসাই তাহলে কি হয়? এইদিকে পাবো 1 ফ্যাক্টোরিয়াল, n এর ভ্যালু 1, এখানে পাবো 1 মাইনাস 1, অর এই জায়গায় পাবো এই 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, এইখানে 1, এখানে পাচ্ছে 0। অতএব 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1। তাহলে এই যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 আমি পেয়ে গেলাম, সেটা আসলে এই সূত্রের মাধ্যমে প্রুফ করে পাইছি। এগুলো কমার্কে আসে 2 মার্কসের মতো কোশ্চেনের জন্য, এগুলো কমার্কসে আসে 2 মার্কসের কোশ্চেনের জন্য। ঠিক আছে, এই পুরো স্লাইড হচ্ছে তোমার একদম বেসিক জিনিসপত্র ফ্যাক্টোরিয়ালের একটা সুন্দর পরিচয়ের জন্য। আর যদি তোমাকে কখনো বলে, এটা হচ্ছে জেনে রাখো, ঠিক আছে, LEDGE নলেজ, যদি তোমাকে কখনো বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দেখো ফ্যাক্টোরিয়াল এর একটা কন্ডিশন হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের একটা সুন্দর ভাবে কন্ডিশন আছে, সবাই আসলে এই কন্ডিশনটা ভুলে যায়, এটার উপর একটা MCQ হইতে পারে। ফ্যাক্টোরিয়ালের একটা কন্ডিশন হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল সর্বদা কোথায় কাজ করে? ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে। কোথায় কাজ করবে? ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে। ফ্যাক্টোরিয়াল সর্বদা কোথায় কাজ করবে? ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর। ফ্যাক্টোরিয়াল সব সময় কাজ করবে ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর। যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে ফ্যাক্টোরিয়াল অফ -5 এটার ভ্যালু কত, তুমি কি বলবা জানো? লাফ দিয়ে বলবা অসংজ্ঞায়িত। যদি তোমাকে কখনো বলে নেগেটিভ পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল কত, জাস্ট চোখ বন্ধ করে বলে দিবা অসংজ্ঞায়িত। শেষ, ঝামেলা শেষ। নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই গেল হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের একটা ইনিশিয়াল পরিচিতি, অনেক সুন্দর একটা কালারফুল হয়ে গেছে। এইবার আসো ফ্যাক্টোরিয়ালের উপরে ভিত্তি করে ম্যাথমেটিক্সে কি কি করা যায় সেটা একটু দেখি। ফ্যাক্টোরিয়ালসের উপর ভিত্তি করে ম্যাথমেটিক্সে কি কি করা যায় সেটা একটু দেখি। আচ্ছা, সো এই স্লাইড তো নোট হয়েছে না সবার? নোট ডান না? স্লাইডে নোট ডান না? ওকে, হ্যাঁ। সো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা কি পড়বো? তো তোমার কাছে প্রথম একটা প্রশ্ন আমি বললাম 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে চলতে 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 প্লাস 100 ফ্যাক্টোরিয়াল কে 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা, হ্যাঁ 4 5 6 7, ওকে, 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ওকে, বলো 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আচ্ছা 7 না, একটু কমাই দিই সংখ্যাটা, ধরো 3 দিয়ে দিই। 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ওকে, বলো ভাগশেষ কত? হ্যাঁ 3 3, হ্যাঁ হ্যাঁ 3 নাও, অথবা হ্যাঁ 3 অথবা 5 নাও, 5 নাও, 4 নাও, 4 নাও, সুন্দর হবে। হ্যাঁ 4 নাও, কারণ পরে একটা ম্যাথ আসবে একটু কঠিন হয়ে যাবে, নাইলে প্রথমে 4 নাও। একটু বাচ্চা, তোমরা তো বাচ্চা অ্যাডমিশনে ম্যাথ দিব না, ঠিক আছে? 4 নাও, যে এত দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো। এটা যদি ভাগ করি তাহলে এটার ভাগশেষ কত হবে, এটা আমি কেমনে বাই করব? ওকে, এটাতে এত দ্বারা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? এই ম্যাথটা করার সময় যে জিনিসটা অবজার্ভ করতে হবে, দেখো 1 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু কত? 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু কত? 3 ইন্টু 2, 3 ইন্টু 2। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে চলতে থাকবে।
100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তো এখন প্রশ্ন হচ্ছে, এইবার তুমি আমাকে বলো, এই গেল হচ্ছে আমার একটা লাইন। এইবার পরের প্রশ্ন হচ্ছে, আমি যদি 1 কে 4 দ্বারা ভাগ করতে চাই, ভাগশেষ থাকবে। এখানে কি থাকবে? ভাগশেষ থাকবে। কি থাকবে? ভাগশেষ থাকবে। কিভাবে ভাগশেষ থাকবে? অনেকে হয়তো ভুলে গেছো যে 4, তাহলে এখানে 0, তাহলে এখানে 0 বসবে, এটা ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। মানে 1 কে 4 দ্বারা ভাগ করলে এটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। এখন 1 এর ভিতরে 4 যাবে কতবার? 0 বার। তো এখানে বসবে 0, এর ভাগশেষ থাকবে কত? 1। এমনই ভাবে যদি 2 কে 4 দ্বারা ভাগ করি, এর মানে হচ্ছে 2 ডিভাইড বাই 4, এখানে আবার 0 ডিভাইড বাই 4 যাবে কতবার? 2 ডিভাইড বাই 4। তাহলে সরি, এখানে আসবে 0, মানে 4 শূন্যের 0, পরে থাকবে 2, ভাগশেষ কত পরে থাকলো? 2। একইভাবে 3 এর জন্য 3 ডিভাইডেড বাই 4, 3 এখানে 4 এখানে যাবে কতবার? 0 বার, ফলে এখানে আসবে 0, এখানে নামবে 3। এইবার আসো 4 ফ্যাক্টোরিয়াল। এবার আমি কি বলবো? 4 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটু ভুল হয়েছে। 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ঘটনা কি দেখো, 3 দুগুণে কত হচ্ছে? 6। বুঝো 1 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ঘটনা কত? 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 2, তাই 2 লিখেছি। 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6, তাহলে এখানে লিখবো 6, এখানে যাবে 4, 4 অক্ষে 4, এখানে পড়ে থাকলো কত? 2, 4 অক্ষে 4 আর পরে আছে 2। এবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল, যখন আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখতেছি তার মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত আছে? 4। ভাগ করছি কাজ কোনটা দ্বারা? 4 দ্বারা। যখনই আমি 4 দ্বারা ভাগ করলাম, দেখো তো এই 4 আর এই 4 কি? কাটাকাটি। তাহলে এই 4 আর এই 4 যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এইখানে তো আর ভাগশেষ থাকবে না। ভাগশেষ কি হয়ে যাবে? শূন্য। কারণ এটা দ্বারা এটা কি হয়ে গেছে? নিঃশেষে বিভাজ্য। প্রকাশ, এটা দ্বারা কি হয়ে গেছে? নিঃশেষে বিভাজ্য। একইভাবে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 4। এই দেখো 4 আর 4 কি হয়েছে? কাটাকাটি হয়ে গেছে। তার মানে কি? নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। একইভাবে এরকম করতে করতে 100 ফ্যাক্টোরিয়ালকেও 4 দ্বারা ভাগ করলে তুমি দেখবা যে 100 ইন্টু 99, এরকম করতে 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 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 4। এই 4 দ্বারা এই 4 কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাইলে তোমার কাছে ভাগশেষ পড়ে থাকতেছে কোন কোন জায়গায়? ভাগশেষ পড়ে থাকতেছে এই একটা, এই একটা 2টা, এই একটা 3টা। তাহলে এই 3টা ভাগশেষের তুমি যদি যোগ দাও, তাহলে তুমি কি লিখতে পারো? এই পুরা ইটারে, এই পুরা নাম্বারটাকে তুমি যদি যোগ করে 4 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কাছে ভাগশেষ পড়ে থাকবে এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 2। বাকি সবগুলার ভাগশেষ কি হচ্ছে? 0 0। বাকি সবগুলার ভাগশেষ কি হচ্ছে? 0 0। তাহলে আলটিমেটলি 2 দুগুণে 4 আর 1 5। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? 5। ভাগশেষ কত পড়ে থাকলো? 5। ওকে, বুঝছো? বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? মজা লাগছে? বুঝছো কিনা বলো? ভাগশেষ 1 হয় কিভাবে? এক কিভাবে? প্রত্যেকটা আলাদা আলাদা ভাগশেষ বের করছি না? ইয়া ওকে, হ্যাঁ, ক্লিয়ার। সো দ্যাটস দ্য থিং, এভাবে ভাগশেষ বের করতে হয়। ঠিক আছে? সো আমরা এই ফ্যাক্টোরিয়ালের এই প্রপার্টিটা হচ্ছে কাজে লাগাবো। তো ফ্যাক্টোরিয়াল এই প্রপার্টিটা খুব সুন্দর। আচ্ছা, সো এইভাবে করে করে তুমি এখানে 5 হোক, 6 হোক, 7 হোক, 10 হোক, 11 হোক, 12 হোক, যত বড় ফ্যাক্টোরিয়ালে থাকি না কেন, তত বড় ফ্যাক্টোরিয়ালকে তুমি এই প্রক্রিয়া, এই সেম প্রক্রিয়ায় ভাগশেষ নির্ণয় করতে পারবা। তুমি যদি একটু ক্যালকুলেটরে যাও, দেখবে ক্যালকুলেটর তোমার এই ভাগশেষ নিতে পারে না, কারণ ও 100 ফ্যাক্টোরিয়াল, 99 ফ্যাক্টোরিয়াল, 98 ফ্যাক্টোরিয়াল এরকম করে যদি যোগ করতে যায়, তাহলে ক্যালকুলেটরের মাথা আউলায় যাবে, কম্পিউটারও বলবে আল্লাহ গো। বুঝছো? সো কোনো ক্ষেত্রেই কাজ করবে না, বাট মানুষের ব্রেইন মোর দ্যান ক্যাপাসিটি বেশি থাকে, এটা এই ফ্যাক্টোরিয়ালের জিনিসপত্র দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে?
সো আরো অনেক কিছু তোমাদের দেখাবো যে ক্যালকুলেটর পারে না, ম্যাথ পারে। তো এমন অনেক কিছু পৃথিবীতে আছে, এই নাম্বারের মধ্যেই আছে। আচ্ছা, তো আমাকে একটু বলো এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল twice n factorial divided by n factorial, twice n factorial divided by n factorial, এখানে পড়ে থাকবে 2 to the power n। এটা প্রমাণ করতে হবে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করো। কি করব? প্রমাণ করো n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে এত। ওকে, এটা বললে আমাদের ফ্যাক্টোরিয়াল শেষ, এটা বললে আমাদের কি শেষ? ফ্যাক্টোরিয়াল শেষ। ও কি হলো? সো হালকা একটু কারেন্ট চলে গেছিল। সো এটা তো আমার হাতে কিছু নাই ভাই, কারো হাতেই নেই। সো সরি ফার্স্ট অফ অল। সেই একটা পড়া দিচ্ছিলাম আমরা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে না, ইট হ্যাপেন্স। ভালো জিনিসের জন্য কখনো কখনো মনে রাখবো, ভালো জিনিস পাওয়ার জন্য মাঝে মাঝে কিছু জিনিস স্যাক্রিফাইস করা লাগে। সো ইলেকট্রিসিটিও তেমন একটা জিনিস। হ্যাঁ, তো সবাই জয়েন দাও, ঠিক আছে? সবাই একটু জয়েন দাও, আমি একটু এভরিওয়ান মাইরা দিই। এই এভরিওয়ান কই গেল? ওকে, এভরিওয়ান, ইয়েস। সো এভরিওয়ান বসে দিছি। হ্যাঁ, চলে আসো এভরিওয়ানে বসায় দাও। হ্যাঁ, সবাই চলে আসো আবার। সো আমরা মাঝখানে দাঁড়ায় ক্লাস নিচ্ছিলাম। ইলেকট্রিসিটি পুটুক করে চলে গেছিল। ইলেকট্রিসিটি হচ্ছে, এটা সবই ইলেকট্রিসিটির দোষ। পুচুক করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে চলে গেছিল। এখন আবার চলে আসো। ওকে, হ্যাঁ, হাজির এসে গেছি স্যার। হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। সো কই ছিলাম? হ্যাঁ, চলে আসো। ওকে, তো আমরা কই যেন ছিলাম? ওকে, নাইস। হ্যাঁ, একটু ওয়েট করতেছি, সবাই চলে আসো। আইসা পড়ছো দেখতেছি। এটা শুরুই করিনি। দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে কি ছিল? 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 100 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? তো 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 into 1। 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2 into 1। 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 3 into 2। 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 4 into 3 into 2 into 1। এখন 4 দ্বারা ভাগ করতেছো, পুরো এইটাকে ভাগ করা মানে ধরো 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24 এরকম করতে করতে আগাইলো। এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা, আর 1 ডিভাইডেড বাই 4, 2 ডিভাইডেড বাই 4, 6 ডিভাইডেড বাই 4, 24 ডিভাইডেড বাই 4 এরকম করে ইন্ডিভিজুয়াল ভাগ করা আসলে কি সেম কথা। তো আমি দেখলাম 1 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, কারণ 4 into 0 is equal to 0, কারণ 1 এর ভিতর 4 তো যাইতে পারবে না, তাই 0। তাই এটার অ্যান্সার আসে কত? 1। আবার 2 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার কি আসে? 4 0 0 এখানে বসলো, তাহলে এখানে পড়ে থাকলো 2। 3 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে 6 ডিভাইড বাই 6 এর ভিতরে 4 কয়বার যেতে পারে? একবার, তাহলে 4 অক্ষে 4, ভাগশেষ কত পড়ে থাকলো? 2। বাকি 4 ফ্যাক্টোরিয়াল যখনই লিখছি তখন এখানে 4 into 3 into 2 into 1। তুমি একটু ভাগ করে দেখো যে 4 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, এর কোনো ভাগশেষ থাকে না। একইভাবে 5 ফ্যাক্টোরিয়ালকে 4 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয়। কেন হয়? কারণ এই 5 ফ্যাক্টোরিয়ালের পরে কি থাকে? কোথাও না কোথাও যে একটা 4 থাকে। একইভাবে 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা 4 আছে, কারণ 6 into 5 into 4 into 3 into 2 into 1 এখানে একটা 4 আছে। আবার 7 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটা 4 পাবা, কারণ একদম লাস্ট পর্যন্ত আস্তে আস্তে তোমার একটা 4 অবশ্যই থাকবে। 4 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, তাহলে এই যে 4 পাচ্ছ, তাহলে 4 আর 4 কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়, ফলে নিঃশেষে বিভাজ্য হয়।
একদম 100 পর্যন্ত গেলেও তুমি কখনো না কখনো একটা কি পাওয়া যাবা, 4 পাওয়া যাবা। ফলে এই 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তিনটা সংখ্যাই কেবল নিঃশেষে বিভাজ্য হয় না, একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটার যদি তুমি ভাগশেষগুলো যোগ করো আর বাকি ভাগশেষগুলো কি হবে, 0। ফলে এই তিনটা যোগ করলে অ্যান্সার কত আসতেছে, 5। বুঝছো এবার বুঝছো? আচ্ছা, সো এবার বুঝছো? ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু দেখতেছিলাম যে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফলে যেগুলো টোটাল টুয়াইজ n, এই জিনিসটা কিভাবে লিখতে পারি। দেখো বিজোড় সংখ্যা মানে কারা, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9, এরকম করতে 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 টুয়াইজ n মাইনাস 1, ঠিক না? এখানে কয়টা বিজোড় সংখ্যা আছে, 1 গুণ 3 গুণ 5, 5 গুণ 7 গুণ 9, এরকম করতে করতে টুয়াইজ n মাইনাস 1, টুয়াইজ n মাইনাস 1। ওকে, এইবার আমি কি করলাম, 1 1-এর মতো রাখলাম, 3 3-এর মতো রাখলাম, গুণ করতেছি কিন্তু এগুলো প্রত্যেকটা কি আকারে লিখছি, গুণ আকারে। এখন মাঝখানে 2 ঢুকাবো, 4 ঢুকাবো, 6 ঢুকাবো, 8 ঢুকাবো, 10 ঢুকাবো, এরকম করতে 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 টুয়াইজ n ঢুকাই দিব। টুয়াইজ n দিয়ে কি বুঝাই, টুয়াইজ n, এই দেখো 2 4 6 8 10, এগুলা কি আসলে জোড় সংখ্যা। উপরে বিজোড় সংখ্যা ছিল, গুণফল আকারে কি করলাম, জোড় সংখ্যাও নিয়ে আসছি। আর মাঝখানে মাঝখানে কি আছে আবার, এই যে বিজোড়, এই যে বিজোড়, এই যে বিজোড়, এমন করতে করতে এই পাশে হচ্ছে টুয়াইজ n মাইনাস 1, এটা হচ্ছে 2n। 2n দিয়ে কি বোঝাচ্ছে, জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। ওকে, খুব ভালো কথা। উপরে যেহেতু জোড় সংখ্যা গুণ করে দিছি, নিচেও কি করতে হবে, জোড় সংখ্যাগুলো গুণ করতে হবে। উপরে যেহেতু জোড় সংখ্যাগুলো গুণ করছি, নিচেও কি হবে, জোড় সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। কারণ ঝামেলাটা কি বলতো, ঝামেলাটা কি বলতো, কারণ উপরে একটা পাপ করছি, পাপের তো প্রায়শ্চিত্ত করা লাগবে, রাইট? আচ্ছা, এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এমন করতে 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 একদম কোন পর্যন্ত গুণ করছি, টুয়াইজ n পর্যন্ত গুণ করছি। তাহলে টুয়াইজ n কে এই টুয়াইজ n পর্যন্ত গুণ করছি, তাহলে 1 থেকে টুয়াইজ n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে আমি লিখতে পারি টুয়াইজ n ফ্যাক্টরিয়াল হিসাবে। কি লিখতে পারি, টুয়াইজ n ফ্যাক্টরিয়াল হিসাবে। আচ্ছা, নিচে কি পড়ে আছে, 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 10, এমন করতে করতে টুয়াইজ n, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি এইটাকে একটু দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, 2 ইন্টু 1, এখানে 2 স্কোয়ার, এখানে 2 ইন্টু 3, বুঝছো? এখানে কত, তাকাও, এই জায়গায় লিখতে পারি 2, এখানে আবার 4-এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু 2, 6-এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু 3, 8-এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু 4, এমন করতে করতে n-এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু n। এই পুরা জোড়গুলোকে আমি এভাবে লিখতে পারি। এখন প্রত্যেকটা সংখ্যা থেকে দেখো 2 যদি আমি কমন নেই, এখান থেকে 2 বাইরে বের করলাম একবার, এখান থেকে 2 বাইরে বের করলাম একবার, আবার এই পোরশন থেকে আবার একটা 2 বাইরে বের করলাম, আবার এই পোরশন থেকে আবার একটা 2 বাইরে বের করলাম, আবার এই পোরশন থেকে আরেকটা 2 বাইরে বের করলাম। এরকম করে কতগুলো 2 বের করব, এরকম করে n সংখ্যক 2, কত সংখ্যক 2 বাইরে বের করলাম, n সংখ্যক 2, বিকজ এখানে একটা 2 আছে, এখানে দুইটা 2 ছিল, তার থেকে একটা নিলাম, এখানে একটা 2 ছিল, এই 2টাকে বাইরে বের করলাম, এখানে একটা 2 ছিল, এটাকে বাইরে বের করলাম। কতগুলো টার্মস আছে আমার কাছে, n সংখ্যক টার্মস আছে। তাহলে কত সংখ্যক 2 বাইরে বের হয়ে গেল, n সংখ্যক 2 বাইরে বের হলো। আর এখানে কি কি পড়ে আছে দেখো তো, 1 2, এই যে এখান থেকে 2, এখানে পরে থাকবে 3, তারপর একটা 4, এরকম করে গুণ করতে 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 n পর্যন্ত পড়ে আছে। এই যে আমার কাছে এটা পয়রা আছে, এই জিনিসটাকেই আমি লিখতে পারি যে দেখো এখানে কতগুলো 2 গুণ আকারে আছে, n সংখ্যক 2 গুণ আকারে আছে, তাই 2 টু দি পাওয়ার n। আর এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এরকম গুণ করতে 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 কোন পর্যন্ত গেছে, n পর্যন্ত গেছে। এটা অ্যাকচুয়ালি কি বলতেছে, n ফ্যাক্টোরিয়ালকে নির্দেশ করতেছে। তাইলে কোন একটা বিজোড় সংখ্যার গুণফল অ্যাকচুয়ালি টুয়াইজ n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু টুয়াইজ n ফ্যাক্টোরিয়াল। বুঝছো?
আচ্ছা বুঝিনি। আচ্ছা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হয় কিভাবে? ভাইয়া আমি পুরোটার যোগফলকে বলছি, এই পুরাটার যোগফল, এই প্রতিটা সংখ্যার যোগফলকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ জিজ্ঞেস করছি। পুরা সংখ্যাটার যোগফল, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল এরকম সবগুলোকে অ্যাড করে তারপরে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ জিজ্ঞেস করছি। তারপরে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ জিজ্ঞেস করছি। ওকে আবার বলবো, হ্যাঁ ঠিক আছে, এটা প্রথমবার বুঝবা না, খুবই স্বাভাবিক ব্যাপার। সো আমি জানি বুঝো নাই, সো আরেকবার করি, ঠিক আছে? একটু দেখো, নতুনভাবে করি। সো যারা প্রথমবার বুঝছো তারা তো কংগ্রাচুলেশন। দেখো ফার্স্টে লিখলাম 1, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 5, তারপরে লিখলাম 7, এরকম করে কোন পর্যন্ত যাব? টুয়াইস n মাইনাস 1 পর্যন্ত যাব, ঠিক আছে? এটা আসলে আমার কি বিজোড় সংখ্যাগুলো। এইবার আমি কি করব, এইখানে কি মিসিং, এখানে কি মিসিং, এখানে কি মিসিং, এই মিসিংগুলোকে নিয়ে কাজ করব। মিসিংগুলোকে নিয়ে কি করব? কাজ করব। তাহলে দেখো এখানে আমি যদি 2 দেই, এখানে যদি 3 দেই, এখানে যদি 4 দেই, এখানে যদি 6 দেই, ঠিক আছে? আর 5 3 4, আচ্ছা সরি 1 2, এখানে ছিল হচ্ছে আমার কত? আচ্ছা সো সবগুলো মোছার দরকার নেই, এটা তো হবে হচ্ছে 4 দিই। ও সরি, আচ্ছা ওকে, এটা যদি 3 হয় এটা 5, এখানে যদি 4 দেই, এখানে যদি আমি 6 দেই, এখানে যদি আমি 8 দিই, এরকম করতে করতে এখানে আমি টুয়াইস n দিলাম। উপরে 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলোর গুণফল ছিল, বিজোড় সংখ্যাগুলোর গুণফল লিখলাম হলুদ কালারে, আর তার সাথে 2 4 6 8 এরকম করে 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 আমি জোড় সংখ্যাগুলোকে বসায় দিলাম। কি করলাম? জোড় সংখ্যাগুলো, কারণ জোড়ের সাধারণ সমীকরণ কি? টুয়াইস n, ঠিক আছে? n এর ভ্যালু যদি 1 বসাও তাহলে পাবা 2, n এর ভ্যালু 2 বসাইলে পাবা 4, n এর ভ্যালু 3 বসাইলে পাবা 6। এটা 19 এ শিখে আসছো। এবার এটা বসাইলা, বসানোর পরে তুমি কি করলা? এখানে তো জোর করে তুমি বসাইছো এই সংখ্যাগুলারে, এই যে এইটারে জোর করে বসাইছো, এটারে জোর করে বসাইছো, এটারে জোর করে বসাইছো, জোর করে বসাইছো। তাই নিচে কি করলা? নিচে হচ্ছে এই 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 এরকম করতে করতে টুয়াইস n পর্যন্ত গুণ করলা। উপরে যা গুণ করছো নিচে তাই গুণ করছো। বাট উপরে দেখো এখন কি কি আছে, উপরে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, সবগুলা কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। এবং 1 2 3 4 5 6 এরকম গুণ করতে 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 কোন পর্যন্ত যাচ্ছে? টুয়াইস n পর্যন্ত যাচ্ছে। বা এটাকে এইভাবে উল্টাভাবে লিখতে পারো যে দেখো টুয়াইস n মাইনাস 1, টুয়াইস n মাইনাস 2 এরকম করতে 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 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এইভাবে আকৃতিতে আছে। এই যে উপরের এই যে এখানে যা যা আছে সেটা এইখানে আছে। এখন এই জিনিসটার মানেই অ্যাকচুয়ালি আমার কি ছিল? এইখানে যদি টুয়াইস n থেকে শুরু হয় এবং সেখানে যদি আস্তে আস্তে নিচে নামতে 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 1 পর্যন্ত যায়, এক এক করে কমতে কমতে, এইটাকেই আমি বলতে পারি, পুরোটাকে আমি বলতে পারি টুয়াইস n ফ্যাক্টোরিয়াল। তাহলে পুরা জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি টুয়াইস n ফ্যাক্টোরিয়াল। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? থ্রি ফ্যাক্টোরিয়াল, 3 দুগুণে 6, 3 ইন্টু 2 6, 6কে 4 দ্বারা ভাগ করছি, তাহলে 6-এর ভিতরে কি 4, 6-এর ভিতরে 4 যায় না? 6-এর ভিতরে কি 4 যায় না? 4 অক্ষে কত হয়? 4। তাহলে 4 অক্ষে 4 লিখছি, তাহলে 4 লেখার পরে এখানে কত ভাগশেষ পড়ে থাকে? 2 ভাগশেষ পড়ে থাকে। কে বলছে এটা? 3/4 ভাগশেষ 3, ওখানে ভাগশেষ হবে 6, মানে কি? আচ্ছা লাস্ট লাইনটা আরেকবার বুঝিনি। আচ্ছা দেখো এইখানে কি কি গুণ হচ্ছে, এইখানে কি কি গুণ হচ্ছে? টুয়াইস n, একবার পাইলাম টুয়াইস n, আরেকবার পাচ্ছি টুয়াইস n মাইনাস 1, তারপরে পাবো টুয়াইস n মাইনাস 2, তারপরে পাবো টুয়াইস n মাইনাস 3, এরকম করতে পাই থাকবো। টুয়াইস n মাইনাস 3, তারপরে কি পাবো? এরকম করতে গুণ করতে চলতে চলতে 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে? ধরো এরকম লিখলাম যে 7 6 5
4 3 2 1। তো এই যে আমার গুণটা যে আমি লিখছি, এখানে যদি আমি লিখতাম আলুর মাথা, এখানে আমি কি লিখলাম? আলুর মাথা। তারপরে লিখতাম আলুর মাথা -1, আলুর মাথা -1, ঠিক আছে? ধরে আমি লিখলাম আলুর হেড -1, তারপরে লিখতাম আলুর হেড -2, এরকম করে লিখতে 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 3 2 1। এইখানে আমার যাই থাকুক, এভাবে যদি আমি পুরো সংখ্যাটাকে লিখতে পারি, তাহলে এইটাকে আমি কি হিসেবে লিখতে পারি? আলুর মাথার ফ্যাক্টোরিয়াল। এটা আমি কি হিসেবে লিখতে পারি? আলুর মাথার ফ্যাক্টোরিয়াল। আলুর মাথা থেকে শুরু করে আলুর মাথা 1, আলুর মাথা 2, আলুর মাথা 3, আলুর মাথা 4, এরকম করতে 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 যদি 1 পর্যন্ত যাইতে পারি, তাহলে এই জায়গায় আমি কি লিখবো? আলুর মাথার ফ্যাক্টোরিয়াল। তাইলে যেহেতু এখানে আলুর মাথার পরিবর্তে আছে টুয়াইজেন, তাইলে আমি এখন এই জায়গায় কি লিখতে পারি? এই পুরো জিনিসটাকে আমি কি লিখতে পারতেছি? টুয়াইজেন ফ্যাক্টোরিয়াল। এই পুরো জিনিসটাকে আমি কি লিখতে পারতেছি? টুয়াইজেন ফ্যাক্টোরিয়াল। ওকে, n ইন্টু n-1 একইভাবে, হ্যাঁ, টুয়াইজেন -1। এবার বুঝছো কিনা বলো? এবার বুঝছো? হ্যাঁ, এবার বলতেছে হ্যাঁ স্যার বুঝছি, সাবাস। আর নিচে কি করছি তাকাও, নিচে ছিল 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু টুয়াইজেন। এখন দেখো নিচে মহাশয়কে করতেছি, এটাকে লিখতেছি, হ্যাঁ কই গেল, এটাকে লিখতেছি 2 ইন্টু 1, এইটাকে এই 2 কে লিখছি কি 2 ইন্টু 1, 4 কে লিখবো 2 ইন্টু 2, 6 কে লিখবো 2 ইন্টু 3, 8 কে লিখবো 2 ইন্টু 4, তারপরে 10 কে লিখবো 2 ইন্টু 5। এরকম করতে করতে টুয়াইজেনকে আমি লিখতে পারি 2 আর n এর গুণফল, 2 আর n এর গুণফল। এখন দেখো ভাইয়া, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2, পাঁচটা 2, এরকম করে কয়টা 2 আছে? nটা 2 আছে। কয়টা 2 আছে? nটা 2 আছে। একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2, পাঁচটা 2, ছয়টা 2, সাতটা 2, আটটা 2, এরকম করতে করতে কয়টা 2 আছে? nটা 2 আছে। তাহলে আমি লিখতে পারি nটা 2 এর জন্য প্রত্যেকটা 2 কে আমি যদি বাইরে বের করে ফেলি, লিখতে পারি 2 টু দি পাওয়ার n। প্রত্যেকটা 2 কে আমি বাইরে বের করে ফেলে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n। আর কেন 2 টু দি পাওয়ার n হইছে? দেখো এখানে একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2, পাঁচটা 2, প্রত্যেকটা 2 কে আমি যদি গুণ করে বাইরে বের করে ফেলি, তাহলে কয়টা 2 আমার কাছে আছে? n সংখ্যক 2 গুণ হইছে। তাই তাকে আমি কি লিখছি 2 টু দি পাওয়ার n। মানে এরকম ধরো একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2, পাঁচটা 2, এরকম করে প্রত্যেকটাকে আমি যদি গুণ করি, 2 কে আমি যদি বের করে দেই, তাহলে প্রত্যেকটা 2 কে গুণ করলে আমি কি হিসাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার n একটা লিখতে পারি। আর এখানে পয়রা থাকতেছে 1 2 3 4 থেকে শুরু করে n পর্যন্ত। এখানে কি পড়ে আছে দেখো, 1 2 3 4 5, এরকম করতে করতে n পর্যন্ত। তাহলে এই পুরোটার পরিবর্তে টুয়াইজেন ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n, আর এখানে পড়ে আছে n ফ্যাক্টোরিয়াল। বুঝছো? এবার বুঝছো? এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ একাডেমিক লাইফে। এই ম্যাথটা অনেকবার দেখবা বইয়ে আছে, সহজে কেউ বুঝে না, বাট তোমরা খুব ভালো যে 2 বারের মধ্যে বুঝে গেছো। হ্যাঁ আজান দিতেছে, আমি এই জন্য একটু থামছি। আই নো। ফ্যাক্টোরিয়ালের সবচেয়ে কঠিন পার্টটা শেষ। যখন ক্লাস করাবো তখন বুঝবা যে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালের কঠিন পার্টটা শেষ। ফ্যাক্টোরিয়ালের কঠিন পার্টটা শেষ। স্যার 2 টু দি পাওয়ার n এ পাওয়ার ইউজ করা হইল কেন? আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন করছো। আচ্ছা দেখো, ধরো এখানে আমি কয়টা 2 গুণ করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা 2 গুণ করলাম। এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে এখানে কয়টা গুণ হয়েছে? 2, মানে 2 কয়বার গুণ আকারে আছে? 5 বার। 1 2 3 4 5। যদি আমি বললাম 2 টু দি পাওয়ার 3, এর মানে হচ্ছে 2 কয়বার গুণ আকারে আছে? 3 বার। এখন আমি যদি বলি 2 টু দি পাওয়ার n, তার মানে 2 কয়বার গুণ আকারে আছে? n বার গুণ আকারে আছে। কয়বার গুণ আকারে আছে? n বার গুণ আকারে আছে। বুঝছো ভাইয়া? বুঝছো ভাইয়া? সাবাস। কেন ব্রেক দিব? ও আচ্ছা,
আচ্ছা লাস্ট এন ফ্যাক্টোরিয়ালটা বুঝি নেই, সাবাস, এই তো ভালো লাগছে। দেখো এইখান থেকে একটা 2 যদি আমি নিয়ে যাই তাহলে এখানে পরে আছে 1, এখান থেকে যদি আমি একটা 2কে বাইরে বের করে ফেলি এখানে পরে আছে 2, এখান থেকে যদি আমি একটা 2কে বাইরে বের করে ফেলি যে এই পাশে নিয়ে আসি তাহলে এখানে পরে আছে 3, এখান থেকে একটা 2কে বাইরে বের করে ফেললে পরে থাকবে n। এরকম করতে করতে যদি আমি প্রত্যেকটা 2কে বাইরে বের করার ফলে আমি কি লিখতে পারি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10 এরকম করতে করতে n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, রাইট, n পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু কইরা n পর্যন্ত সবগুলো সংখ্যার যদি আমি গুণ করি তাহলে আমি কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। এইবার বুঝছো, বুঝছো কিনা বল ভাইয়া? এবার চলো আমরা বিন্যাস পড়ি। ফ্যাক্টোরিয়ালের সবচেয়ে মজার 2টা ম্যাথ এবং টাফেস্ট 2টা ম্যাথ আমরা করে ফেলছি, বুঝছো? ঝামেলা শেষ, ফ্যাক্টোরিয়ালে ঝামেলা শেষ। এবার আসো আমরা একটা ডিফারেন্ট কিছু করি। মজা লাগছে কিনা বলো? মজা লাগছে? মজা লাগছে? কিছু ঘামায় যাচ্ছি, কারণ নাই। ওকে, মজা লাগছে? ফুল ক্লিয়ার ভাই, সাবাস। আচ্ছা এবার আমরা পড়ব বিন্যাস। ফার্স্টে তোমাদেরকে একটা আইডিয়া দিই, লেটার লক প্রবলেম। ধরো আজানটা শেষ হোক তারপরে কথা বলি। আজানটা শেষ হোক তারপর কথা বলি। على الصلاة حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. ওকে, সো এখন আসো কিছু আইডিয়া শেয়ার করি। বিন্যাস চ্যাপ্টার। বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা। মানে আমি যদি তোমাকে একটু বলি যে সে ফর সাজানো ব্যবস্থাটা কেমন হইতে পারে। সাজানো ব্যবস্থা, ঠিক আছে, এই পাশ থেকে লিখি। সাজানো, বিন্যাস মানে কি? সাজানো ব্যবস্থা। সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থাটা কেমন? ধরো আমার কাছে 3টা লেটার আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আমি বললাম এই এ বি সি কি বলছি বললো, এবিসি কে ব্যবহার করে, এবিসি যে আছে এই লেটারগুলো থেকে আমি কি করব, এই যে এ বি সি এই প্রত্যেকটাকে আমি ব্যবহার করব, প্রত্যেকটিকে ব্যবহার করব, প্রত্যেকটিকে ব্যবহার করে সাজানো ব্যবস্থা বানাবো। প্রত্যেকটি ব্যবহার করে সাজানো ব্যবস্থা কত হবে? কন্ডিশন হচ্ছে যে কারো পুনরাবৃত্তি ঘটা যাবে না। কন্ডিশন কি? কারো মানে এক ওয়ার্ড 2বার ইউজ করা যাবে না। সোজা কথায় পুনরাবৃত্তি নাই, পুনরাবৃত্তি নাই। ভালো করে বুঝো, 2টা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে প্রত্যেকটিকে ব্যবহার করতে হবে, আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে না।
তাহলে কি কি হইতে পারে? আমি একবার লিখলাম এ বি সি, আরেকবার লিখলাম এ সি বি, তারপরে আবার লিখলাম বি, তারপরে আবার লিখলাম যে হ্যাঁ বি সি এ, আরেকবার লিখলাম বি এ সি, তারপরে লিখব সি এ বি, তারপরে লিখতে পারি যে আচ্ছা দাঁড়াও এবিসি না দিই, এবিসি দিলে তোমরা আবার বুঝবা না, জাস্ট এ আর বি নাও, জাস্ট কি নাও এ আর বি নাও, কারণ এবিসি দিলে আবার আউলায় যাবা, তাই এ আর বি নেই, এ আর বিকে নিয়ে কারণ আগে ইজিটা বুঝে তারপরে এবিসি বুঝাচ্ছি। তাহলে সবার ফার্স্টে নিলাম এ বি, ঠিক আছে, তারপরে নিলাম পি এ। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এবিসি পড়াচ্ছি, একটা মিনিট তাকাও তার আগে। যখন আমি এ বি কে নিলাম তখন এ আর বি, এ কে আগে লিখছি বি কে পরে লিখছি, এ কে আগে লিখছি বি কে পরে লিখছি, এইটা একটা সাজানো ব্যবস্থা। তেমনি ভাবে আমি যদি বি কে আগে নিয়ে আসি এ কে পরে লিখি তাহলে এইটাও একটা কি হবে সাজানো ব্যবস্থা। অনেকে বলতে পারো ভাইয়া এ আর বি আর এ তো একই জিনিস, কিন্তু বিন্যাসের ক্ষেত্রে ধরো যদি আমি দুইটা ফুলের টব আছে, একটা দেখতে সাদা একটা দেখতে কালো, এবার আমি রাখলাম সাদাটা এখানে রাখলাম কালোটা এখানে রাখলাম, এইটা একটা সাজানো ব্যবস্থা। সেফর আমার এখানে রেড, এখানে হোয়াইট, এখানে হচ্ছে আমার গ্রে, তাহলে এইটা একটা সাজানো ব্যবস্থা। ঠিক একইভাবে আমি যদি উল্টা কাজ করতাম যে এইখানে হোয়াইট বা এইখানে হচ্ছে গ্রে, এইখানে রেড, এখানে হোয়াইট, তাহলে এটা আরেকটা সাজানো ব্যবস্থা হইতো, অর্থাৎ দুইটা আলাদা আলাদা সাজানো ব্যবস্থা হইতো। তেমনইভাবে বিন্যাসের ক্ষেত্রেও সাজানো ব্যবস্থাটা কি হচ্ছে ডিফারেন্ট, বিন্যাসের ক্ষেত্রে সাজানো ব্যবস্থাটা কি হচ্ছে ডিফারেন্ট। তাই বিন্যাসের ক্ষেত্রে আগে এবং পরে এই দুইটা থাকা মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা সাজানো ব্যবস্থা, দুইটা কি আলাদা আলাদা সাজানো ব্যবস্থা। বিন্যাস কিন্তু যতগুলো ভাবে তুমি সাজাইতে পারো সবগুলাকে নিবে, যতগুলো ভাবে তুমি সাজাইতে পারবা বিন্যাস সবগুলাকে ক্যালকুলেট করবে। ওকে, কেমন? ধরো এখন যদি আমি বলি এ বি সি, এবার দেখো তো এরা কয়ভাবে সাজতে পারে। তুমি আগে ফার্স্টে এ রাখলা, তারপরে বি, তারপরে সি দিলা, তারপরে আবার কি করলা আগে সি দিলা পরে বি দিলা, এটা একভাবে হইতে পারে। আবার কি করলা ধরো বি ফার্স্টে গেল, তারপরে বললো তারপরে এ যাবে তারপরে সি যাবে, নাইলে বি সি এ, এই যে বি এখানে কনস্ট্যান্ট, এ এখানে কনস্ট্যান্ট। আবার কি হইতে পারে সি আগে যাইতে পারে, সি এ বি, সি বি এ। দেখছো তাহলে এই তিনটাকে ব্যবহার করছি, কয়বার ব্যবহার করছি প্রত্যেকবার ব্যবহার করছি, মানে তিনটাই ব্যবহার করছি, তিনটা সংখ্যা ছিল তিনটাই ব্যবহার করছি, কিন্তু কোনো কিছুর কি করিনি পুনরাবৃত্তি করিনি। তাহলে এখানে আমি কয়টা সাজানো ব্যবস্থা পাবো, এখানে আমি কয়টা সাজানো ব্যবস্থা পাইলাম, এখানে পাইলাম 6টা, এখানে কয়টা পাইলাম 6টা, কয়টা পাইলাম 6টা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই 6কে কি আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল আকারে? 6কে কি লিখছি 3 ফ্যাক্টোরিয়াল আকারে, 6কে কি লিখছি 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছো 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 কিনা বলো, এই 6 বুঝতে পারছো, এই 3 ফ্যাক্টোরিয়াল আকারে যে লিখছি, বুঝছো বুঝছো বুঝছি, ইয়েস। আচ্ছা এখন যদি আমি তোমাকে বলতাম যে তুমি একটু 4টা সংখ্যা নিয়ে ট্রাই করো তো, এ বি সি ডি, কটা সংখ্যা 4টা সংখ্যা, তো তোমার মাথায় এখন ঘুরে যাবে ভাইয়া 4টা সংখ্যা নিয়ে ট্রাই করবো, হ্যাঁ 4টা সংখ্যা। আচ্ছা তাহলে কেমনি করা যায়? ফার্স্টে এ কে কনস্ট্যান্ট রাখলাম, লিখলাম বি সি ডি, তারপর আবার এ কনস্ট্যান্ট, তারপর আবার লিখলাম বি ডি সি, তারপর ধরো আবার এ কনস্ট্যান্ট, তারপর লিখলাম সি ডি বি, তারপর আবার লিখলাম এ কনস্ট্যান্ট সি বি ডি, তারপর আবার লিখলাম এ ডি সি বি, এ ডি বি সি, এরকম করে। তাহলে এর জন্য আমি কয়টা পাইলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একে কনস্ট্যান্ট রেখে আমি কয়টা পাইলাম 6টা। বি এর ক্ষেত্রেও আমি কয়টা পাবো এরকম করে, বি এর ক্ষেত্রে আমি পাবো হচ্ছে 6টা, বি এর ক্ষেত্রে কয়টা পাবো 6টা। সি এর ক্ষেত্রে কয়টা পাবো, সি এর ক্ষেত্রে কয়টা পাবো 6টা, 3 4 5 6, সি এর ক্ষেত্রে পাবো 6টা। ডি এর ক্ষেত্রে কয়টা পাবো 6টা। তাহলে ইন টোটাল এইখানে কয়টা সাজানো ব্যবস্থা আমি পাবো 24টা, কয়টা পাবো 24টা।
এই 24কে আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল আকারে। এই জিনিসটা তোমরা দেখো, 24কে 4কে যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল করো 24ই পাবা। তাইলে আমার মাথার মধ্যে তো একটা শয়তানি বুদ্ধি ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনা কি দেখলাম, মানে সাজানো ব্যবস্থা করলেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং ভাবে কাজ করতেছে। কি ইন্টারেস্টিং ভাবে কাজ করতেছে ভাইয়া? আল্লাহ, কি হইতেছে? হইতেছে হচ্ছে যে যদি কন্ডিশন বুঝো, দুইটা সুন্দর সুন্দর কন্ডিশন আছে, দুইটা সুন্দর সুন্দর কন্ডিশন আছে। কন্ডিশন দুইটা কি কি? যে প্রথমত প্রত্যেকটা সংখ্যা ব্যবহার করছি এবং কোনো পুনরাবৃত্তি করি নাই, এমন যদি ঘটনা থাকে, এমন যদি ঘটনা থাকে, তাহলে তার ক্ষেত্রে সাজানো ব্যবস্থা কত হয়? যতগুলো আছে, 3টা থাকলে 3 ফ্যাক্টোরিয়াল, 4টা থাকলে 4 ফ্যাক্টোরিয়াল, 5টা থাকলে 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই আইডিয়া থেকে তোমরা আমাকে বলো, রাহুল দাদার প্রতিটি শব্দ বা প্রতিটি অক্ষরকে, রাহুল শব্দের প্রতিটি অক্ষরকে ব্যবহার করে কতভাবে সাজানো ব্যবস্থা গঠন করা যায়, সাজানো ব্যবস্থা তৈরি করা যায় যেখানে কোনো শব্দের বা কোনো অক্ষরের পুনরাবৃত্তি ঘটবে না। বলো, এর অ্যান্সার দাও। যে রাহুল এই শব্দটার প্রতিটি অক্ষরকে ব্যবহার করে কতভাবে সাজানো ব্যবস্থা গঠন করা যাবে যেখানে কোনো অক্ষরেরই পুনরাবৃত্তি ঘটবে না। দেখো তো রাহুল, RAHUL, রাহুল, বলো তো কত হবে? এটা তোমরা পারবা? 5 ফ্যাক্টোরিয়াল। শাবাশ, কে বলছে এটা? ভেরি গুড। রাহুল, আর একটা শব্দ, এ একটা শব্দ, এইচ একটা শব্দ, ইউ একটা শব্দ, এল একটা শব্দ। তাহলে শব্দ আছে, অক্ষর আছে কয়টা? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টাকেই ব্যবহার করব। কতভাবে সাজানো করা যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। ম্যাজিক। রাহুল দাদারা বলবা ক্লাসের মধ্যে যে কি পড়ান কেমিস্ট্রি কোনো সাবজেক্ট হলে দিস ইজ ম্যাথ, মজা লাগবে। তুমি আমার বাই করতে পারবা, আফ্রিদটা বাই করতে পারবা, ঠিক আছে, মিরাজারটা বাই করতে পারবা, ওকে, তারপর মুজাহিদ, হ্যাঁ মুজাহিদ ভাইটা বাই করতে পারবা, ওকে, মুজাহিদ ভাইটা বাই করতে পারবা। বাট কাটটা বাই করতে পারবা না, সবারটা বাই করতে পারলা, একজনেরটা বাই করতে পারবা না। সে কে? হি ইজ নান আদার দেন আওয়ার কিং স্যার, মিস্টার ফাহাদ স্যার। কারণ ফাহাদ স্যারের শব্দের ভিতরে ARA 2বার চলে আসছে। তাহলে তুমি কিন্তু এখন শিখো নাই যে ফাহাদ স্যারের নামের অক্ষরে সাজানো ব্যবস্থা কিভাবে বাই করা যাবে। তুমি রাহুল দাদারটা পারবা, আমারটা পারবা, আফ্রিদটা পারবা, মুজাহিদেরটা পারলো, মুজাহিদটা পারলো, এটা পারবা না। আরো কাটতে পারবা, সাকিব ভাইয়েরটা পারবা, SAKIB, সাকিব ভাইয়ের বাংলা ক্লাসের মধ্যে ঢুকায় বলবা, ভাই আপনার শব্দের, আপনার যে আছে শব্দ আছে সাকিব, এই নামটাকে কতভাবে সাজায় লেখা যাবে, পারবা। বাট ফার্স্ট স্যারেরটা তুমি পারবা না। এবার আমরা শিখবো ফার্স্ট স্যারেরটা কেমনে লেখা যায়। মজা লাগছে? এই তো, সাবাস, মজা লাগছে। ওকে, তাহলে বাসায় একটা SW কইরো, আমার নাম আফরিন নাম, ঠিক আছে, আমি আফরি, তারপরে কাটটা বের করবা, মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই, এদের নামগুলা বের করে দেখবা যে কতভাবে সাজানো যায়। ওকে, আচ্ছা, সো এবার আসো আমরা একটু দেখি যে ফার্স্ট স্যারেরটা কেমনে বাই করব। এবার ঘটনা কি? ঘটনা হচ্ছে, এইবার ধরো আগের বার তো আমার A আর A, এখানে ছিল কত? B, তাই না? এখানে ছিল B, এখানে ছিল C। এবার আমি করলাম কি, তো এটা হচ্ছে আমার B, এই মাঝখানে লিখলাম C, এবার হচ্ছে এটা হচ্ছে B। এবার হচ্ছে এরকম লিখলাম ACB, এই আকৃতিতে লিখলাম। কি পাইছি? এই আকৃতিতে লিখলাম। এইবার করলাম কি, এই ACটারে বদলাই দিলাম,
সিটারে বদলায়া আমি লিখলাম এ আর বি। এবার প্রশ্ন হচ্ছে এই এ বি একে প্রত্যেকবার ব্যবহার করে সাজানো ব্যবস্থা। এখন দেখো দুইটা সংখ্যা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে দুইটা সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে ঘটনা কি হয়ে গেছে দেখো তো একটু, সাজানো ব্যবস্থা কি হচ্ছে। একবার আমি লিখতে পারি এ বি, আরেকবার লিখতে পারি এ বি এ, রাইট? ওকে, তারপরে আমি কি লিখতে পারি যে এ বি তারপর লিখতে পারি বি এ, রাইট? এর ব্যতীত আর কোনো সাজানো ব্যবস্থা লিখতে পারি? একবার লিখতে পারি এ বি, একবার লিখতে পারি এ বি এ, আর একবার লিখতে পারি কি বি এ। এর ব্যতীত আর কোনো সাজানো ব্যবস্থা লিখতে পারি না। এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে বলতেছে যে এটাকে 3, তাহলে কয়ভাবে সাজানো, কয়টা সাজানোর ব্যবস্থা আছে? 3টা, 1টা 2টা 3টা। এইটাকে অনেকে লেখে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কইরা দেখো যে 3 দুগুণে 6, নিচে আছে 2, ভাগ করে দিলে কত হয়ে যাবে? 3। এটাকে সায়েন্টিস্ট এইভাবে লিখলো। ঠিক একইভাবে আমি যদি বলি যে এ বি ডি, এইগুলোকে নিয়ে প্রত্যেকবারে সাজানো ব্যবস্থা কত হবে তুমি দেখবা। সুন্দর করে তুমি যদি সাজাও এ বি ডি এভাবে করে সাজাতে তুমি যেটা পাবা, উপরে পাবা 4, এটা সমান সমান তুমি পাবা হচ্ছে 24 ডিভাইড বাই 2, 12টা। এটাকে কতভাবে সাজানো ব্যবস্থা পাবা? 12 ভাবে সাজানো ব্যবস্থা পাবা। এই জিনিসটাকে সায়েন্টিস্টরা লিখলো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো কি হচ্ছে, অলওয়েজ কি 2 ফ্যাক্টোরিয়াল আসবে? অলওয়েজ কি 2 ফ্যাক্টোরিয়াল আসবে কিনা? এই জিনিসটা সায়েন্টিস্টরা বলল যে ভাইয়া একটা মজার জিনিস তাকান। কি মজার জিনিস তাকাবো? যে ভাইয়া এখানে আগে ছিল এ সি বি, বাট এখন এই সিটা বদলায়া আপনি দুইটা সংখ্যাকে এক করে দিছেন। দুইটা সংখ্যাকে কি করে দিছেন? এক করে দিছেন। আপনার মোট সংখ্যা কয়টা? 3টা। তাই যেহেতু মোট সংখ্যা 3টা এবং আপনি প্রত্যেকবার ব্যবহার করতেছেন, কতবার ব্যবহার করতেছেন? প্রত্যেকবার। তাই উপরে দিব 3 ফ্যাক্টোরিয়াল। আর আপনার সংখ্যা সমান কয়টা বা অক্ষর সমান কয়টা? 2টা। কয়টা সমান? 2টা। তাই নিচে দিছি 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমার এখানে মোট কয়টা আছে? 4টা। মোট কয়টা আছে? 4টা। প্রত্যেকবার ব্যবহার করতেছি, তাই উপরে লিখবো কি? 4 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে কমন কয়টা? কমন হচ্ছে ভাইয়া 2টা, তাই নিচে দিব কি? 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে এখন আমারে বলো, এখন কিন্তু ফাহাদ স্যারেরটা নির্ণয় করা একদম সহজ। যে ফাহাদ স্যার এই শব্দটিকে প্রতিটি অক্ষরকে একবার মাত্র, প্রতিটি অক্ষরকে ব্যবহার করে কতভাবে সাজানো ব্যবস্থা গঠন করা যায় দেখো তো। এখানে ওয়ার্ড কয়টা আছে বা অক্ষর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাই উপরে দিব 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি দিব? কয়টা সেম? 2টা সেম। তাহলে নিচে কি বসবে? 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ইট। নিচে কত বসবে? 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এ 2 ভাবে আসে। ইয়েস, মানে এ রিপিট হইছে। এখানে কি হইছে? এ রিপিট হইছে। বুঝছো? এ কি হইছে? রিপিট হইছে। অ্যামেজিং। ইয়েস, 60। ইয়েস, 60। বুঝছো? ভালো লাগছে? এখন আমি যদি তোমারে বলি রাজশাহী, রাজশাহী, এটাকে কতভাবে সাজানো করা যাবে তুমি আমাকে বলবা। ভাইয়া আপনার ওয়ার্ড কয়টা? প্রত্যেকটা শব্দকে ব্যবহার করতে হবে। রাজশাহী শব্দের প্রত্যেকটা শব্দকে ব্যবহার করে, প্রতিটি শব্দকে ব্যবহার করে সাজানো ব্যবস্থা চাইছি। তাহলে দেখো রাজশাহী শব্দের ওয়ার্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। উপরে লিখবো 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখবো কে কে কমন। দেখো তাকাও, এইখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে। তাই কয়টা এ আছে? 2টা এ। কয়টা এ ভাইয়া? 2টা এ। তাহলে একই রকম দেখতে কয়টা বর্ণ আছে? 2টা বর্ণ। এ 2টা। কাহিনী কি শেষ হয়েছে? না, কাহিনী শেষ হয় নাই। দেখো তো এইচ কয়টা আছে একই রকম দেখতে? 2টা আছে একই রকম দেখতে। তাই আবার কি লিখবো? 2 দিব। তারপরে আর কি কেউ একই রকম দেখতে আছে? না ভাইয়া, আর কেউ একই রকম দেখতে নাই। তাহলে রাজশাহী শব্দের মোট সাজানো ব্যবস্থা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ইট। বুঝছো?
হ্যাঁ, যদি এ 3টা হইতো তাহলে নিচে 3 ফ্যাক্টরিয়াল, মানে ও বলতে যাচ্ছে খুব সুন্দর একটা কথা বলছে যে স্যার এমন হইলে কি হইতো, এ 3 এখানে একটা বি, তাহলে কি হইতো যে এখানে 4টা ওয়ার্ড আছে, উপরে 4 ফ্যাক্টরিয়াল, এ কয়টা আছে 3টা, তাই এ কে কি দিছি, এই একটা এ, এই একটা এ, এই একটা এ, তাহলে এ একই রকম দেখতে 3টা, তাই নিচে বসায় দিছি 3। ওকে, বুঝছি, নাইস, সেরা, ইউ গাইজ আর অসাম। ওকে, বুঝা গেছি, ডান। তাহলে আমরা বিন্যাসের একটা চরম ধরনের কনসেপ্ট পড়ে ফেললাম, যে সবগুলো শব্দকে ব্যবহার করে আমরা কনসেপ্ট সাজাই, তাহলে এই জিনিসগুলো আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসগুলো আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি। এবার আসো আমরা আরেকটা প্রবলেম দেখবো, এটার নাম হচ্ছে লেটার লক প্রবলেম বা ফোন নাম্বার প্রবলেম। এটার কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি, ওকে, আচ্ছা আসো, লেটার লক কি, ধরো যে আমাদের রাহুল দাদার বিয়ে শাদী হয়েছে, সো দাদা হচ্ছে খুব, আচ্ছা দাদা সরি বুঝছো, এটা আবার কাইটা, কেউ আবার এটা কাইটা পরে আবার আপলোড করে দিও না বুঝছো, পাবলিক গ্রুপে কাইটা আপলোড করে না। তো রাহুল দাদার ধরো বিয়ে টিয়ে হয়ে গেছে, তো রাহুল দাদা খুব সুন্দরভাবে ধরো করতে গেছে, শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, তো এটা উনি একটা সুটকেস কিনছে, তো সুটকেসে এরকম 3টা পয়েন্ট আছে, এখান থেকে 0 থেকে 9, এই মানে এই সংখ্যা, এই ঘরটার মধ্যে 0 থেকে 9 বসাইতে পারবে, এরকম 0 থেকে 9 বসাইতে পারবে, এবং এই ঘরের মধ্যেও 0 থেকে 9 রাহুল দাদা বসাইতে পারবে, এরকম পাসওয়ার্ড দিতে হবে সুটকেসে। তো খুব সুন্দর জামা কাপড় নিয়ে গেছে রাহুল দাদা, এখন যাওয়ার পরে দাদার মানে আমাদের যে দিদি আছে, ধরো দিদি, সে একটা পাসওয়ার্ড দিছে, এখন রাহুল দাদা ওই দিদি পাসওয়ার্ড ভুলে গেছে, এখন রাহুল দাদা জানে না যে পাসওয়ার্ড কি, তো রাহুল দাদা আমার একটা ফোন দিল, আবির আমি একটা বড় বিপদে পড়ছি, তুমি কোথায়? আমি বললাম যে ভাই আমি তো এফটির ক্লাস নেই, ঠিক আছে, তো তুমি দ্রুত হচ্ছে XYZ জায়গায় চলে আসো। আমি বললাম ভাই এখন তো আসা পসিবল না, আমি তো ক্লাস নিতেছি, বিন্যাস সমাবেশের ক্লাস নেই। হলদাদা বললো আচ্ছা আবির তুমি আমাকে বলো তো, আমি আমার সুটকেসে একটা পাসওয়ার্ড দিছি, বাট পাসওয়ার্ডটা আমি খুলতে পারতেছি না। আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন? দাদা বললো হ্যাঁ ভুলে গেছেন। আমি বললাম দাদা আপনি যে পাসওয়ার্ডটা দিছেন সেখানে কয়টা ঘর আছে? দাদা বললো 3টা ঘর। কয়টা ঘর? 3টা ঘর। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি লেটার পাসওয়ার্ড নাকি সংখ্যা পাসওয়ার্ড? উনি আমার বললো সংখ্যা পাসওয়ার্ড। তাইলে এখন আমি বললাম, এখন আমাকে বলতেছে আবির এটা খোলার উপায় কি, আমাকে পাসওয়ার্ডটা তুমি কি বাই করে দিতে পারবে না? তুমি অ্যাপ্লাইড ম্যাথে পড়ো, কি অ্যাপ্লাইড ম্যাথে পড়ো, আজকে বলো আমার পাসওয়ার্ড বাই করে দাও। তো আমি ওনার বললাম যে দাদা আপনার এই 3টা ঘর আছে, এই 3টা ঘরে বিভিন্নভাবে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। তাইলে আপনাকে যদি আমি বলি যে আপনি এত সংখ্যক বার পাসওয়ার্ড আপনাকে দেওয়ার পরে আপনি খুলতে পারবেন, তাহলে কি আপনি পারবেন? আমি বললাম যে দাদা ধরেন আপনি সে ফর যে 10,000 বার পাসওয়ার্ড দিলে এটা খুলে যাবে, বিভিন্ন 10,000 বার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আপনাকে দেওয়া লাগবে, তারপর এটা খুলবে, আপনি কি রাজি? দাদা বললো হ্যাঁ আমি রাজি, কোনো সমস্যা নেই। তো উনি আমারে বললো যে তুমি যে বললা 10,000 বার, উনি আমারে বললো তুমি যে বললা যে 10,000 বার, এটা কেমনে বললা? আমি বললাম যে দাদা আপনি একটু ওয়েট করেন, আমি একটু বিন্যাস সমাবেশে পড়াই আপনারা বলতেছি। তো অ্যাকচুয়ালি আমি কেমনে বললাম ওইটাই আসলে তোমাদের একটু বলবো। দেখো কোনো মানুষ যদি বোকা না হয় তাহলে এরকম পাসওয়ার্ডও সেট করতে পারে 000, আবার অনেকে সেট করতে পারে 999, অনেকে পাসওয়ার্ড সেট করতে পারে 987, অনেকে পাসওয়ার্ড দিতে পারে 123। তো এইখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, অনেকে দিতে পারে 988, রাইট? দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে 3টা ঘর একই নাম্বার নিতে পারে, যে 00, 3টা ঘরই 00, আবার 3টা ঘরেই 999, আবার কখনো 3টা ঘরে আলাদা আলাদা মানও নিতে পারে, আবার এইখানে এই ঘরটার ভিতরে একই মানও নিতে পারে। অর্থাৎ এই যে দেখো এই লেটার বক্সের ভিতরে 0 থেকে 9 মানে কয়টা শব্দ? 10টা শব্দ। তাহলে 0 থেকে 9 যে কোনো একটা অক্ষর বসতে পারে, 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা বসতে পারবে। তাহলে এই ঘরের ভিতরে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা বসে যাবে। ধরো আমি এখানে বসাইলাম 1, ঠিক একইভাবে এই ঘরটাতেও আমি 1ই বসাইতে পারি, কোনো সমস্যা নেই, কারণ পাসওয়ার্ড আমার কেউ আটকাবে না। একইভাবে এই ঘরটার মধ্যে আমার মন চাইলো আমি 3 বসাইলাম, তাহলে এইটা একটা পাসওয়ার্ড। আবার আমি এই 3 না দিয়ে আমি দিলাম 2, কত দিছি? ধরো দিলাম 2। আবার কখনো আমার মন চাইলো আমি দিলাম 1, কখনো মন চাইলো দিলাম হচ্ছে 2, ইচ্ছা। তাহলে এই ঘরে 10টা নাম্বারের যে কোনো একটা নাম্বার বসতে পারে,
এই ঘরটার ভিতরে এই 0 থেকে 9 এর যে কোনো 10টা নাম্বারের একটা নাম্বার বসতে পারে। তাইলে বলো তো এই ঘরের ভিতরে যেহেতু 10টা নাম্বারের একটা নাম্বার বসতে পারে, তাহলে এই ঘরটাকে কতভাবে সাজানো যায়? 10 ভাবে। হয় 0 বসবে, তাহলে 1 বসবে, তাহলে 2 বসবে, তাহলে 3 বসবে, তাহলে 4 বসবে, তাহলে 5 বসবে, তাহলে 6 বসবে, এরকম করে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বসতে পারে। তাহলে এই ঘরটাকে কতভাবে সাজানো যাবে? 10 ভাবে। সেম ভাবে যেহেতু এইখানে আমাকে কেউ আটকাচ্ছে না, তাই এই ঘরটাকেও আমি কতভাবে সাজাইতে পারবো? 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করে 10 ভাবে। 3 নাম্বার ঘরটাকেও আমি কতভাবে সাজাইতে পারবো? 10 ভাবে। তাইলে আমার এই 0 থেকে 9 এর পাসওয়ার্ড দিয়ে কত সংখ্যক পাসওয়ার্ড আমার ব্যবহার করা লাগবে তালাটা খোলার জন্য? দেখো 10 × 10 × 10 অর্থাৎ 10 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 1000 বার দাদার হচ্ছে বিভিন্ন সংখ্যক পাসওয়ার্ড দিলে এই জিনিসটা খুলে যাওয়ার চান্স আছে। এই জিনিসটা খুলে যাওয়ার কি আছে? চান্স আছে। বুঝছি। তাহলে কত সংখ্যক পাসওয়ার্ড দেওয়াই লাগবে? 1000 সংখ্যক পাসওয়ার্ড দেওয়া লাগবে। কত সংখ্যক পাসওয়ার্ড দেওয়া লাগবে? 1000 সংখ্যক। যদি সে 1000 বার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দেয়, তার ফলে এটা খুলতে পারবে। বুঝছো? এটাকে আমরা বলি লেটার লক প্রবলেম। ঠিক আছে? ওকে, এটাকে আমরা কি বলি? লেটার লক প্রবলেম বলি। আচ্ছা, তো লেটার লক প্রবলেমের সাথে সাথে আমরা আরো একটা প্রবলেম নিয়ে কথা বলতে পারি। সো লেটার লক প্রবলেমের সাথে সাথে আমরা আরেকটা প্রবলেম নিয়ে কথা বলতে পারি, ফোন নাম্বার। দেখো, আচ্ছা, অনেকেই আমরা গ্রামীণ তারপরে বিভিন্ন নাম্বার ইউজার, তাই না? তো দেখো গ্রামীণ নাম্বারে কি হয়? 11টা নাম্বার থাকে বাংলাদেশের। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরকম কয়টা নাম্বার আছে? 11টা নাম্বার। তাহলে এই ঘরে বসতে পারে 0 থেকে 9, এই ঘরেও 0 থেকে 9, এই ঘরেও 0 থেকে 9, এই ঘরেও 0 থেকে 9 বসতে পারে, 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 এই ঘরেও 0 থেকে 9, এই ঘরেও 0 থেকে 9। ধরো আমি একটু বললাম যে আমার একটা নাম্বার আছে গ্রামীণ। তো গ্রামীণ ফোন কি করে? এই ঘরে 0 অলওয়েজ ফিক্স করেই রাখে। এই ঘরে সে বলে অলওয়েজ 0, তুমি অন্য কোনো সংখ্যা বসাইতে পারবা না। তাহলে এই ঘর যেহেতু আর সাজানো যাবে না, তাই এই ঘরকে আমি বাদ দিয়ে দিলাম। তারপরে গ্রামীণ নাম্বার আমাকে বলে এই ঘরে তোমাকে 1 বসাইতেই হবে। আমি বললাম ওকে ঠিক আছে, এই ঘরেও যেহেতু আমি 1 বসাইছি, এই ঘরকে আর সাজানো যাবে না। তারপরে সে আমাকে বলে এই ঘরে তোমাকে বসাইতে হবে 7। তো আমি বলি তুমি তো আমার সাথে বেশি কাইন্সটামি করতেছো, তোমার তো আমি দেখা নিব, তুমি খালি আমার এক একটা ঘর বাদ দিয়ে দিতেছো, তোমার তো খবর আছে চান্দু। তো বলতেছে তাহলে এই ঘরও সাজানো যাবে না, তাহলে এই ঘরও বাদ। তারপরে সে আমাকে বলতেছে তাহলে তুমি আমাকে এখন বলো বাবা আবিরানন্দ, আমি কতগুলো নাম্বার 017 এর পরে জেনারেট করতে পারি? মানে ধরো এরকম 017 আন্ডা 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 এই লাস্ট একটা 11। আবার অনেকের নাম্বার হইতে পারে 1 1 1 1 1 1 1 1, আবার একটা হইতে হবে 017 0155 90 সদরঘাট। সদরঘাট হচ্ছে 7601, এরকম একটা নাম্বার। এটা আমার নাম্বার না, কিন্তু আবার কল দিয়ে লাভ নেই, কার না কার নাম্বারে যাবে, এটা আমি গ্রামীণ ফোন চালাই না। ঠিক আছে? সো এরকম হচ্ছে আমার ধরো নাম্বারগুলো আসতেছে। তার মানে ঘটনা হচ্ছে গ্রামীণ ফোন 3টা নাম্বার সেট করার পরেও এইখানে বসতে পারে কয়টা নাম্বার? লিটল লকের মতো 10টা। এখানেও বসতে পারে 10টা নাম্বারের যে কোনো একটা, এখানেও বসতে পারে 10টার যে কোনো একটা, এখানেও বসতে পারে 10টার যে কোনো একটা। সাজানো ব্যবস্থা 10 হইতে পারে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। তাহলে 1 2 3 4 5 6 7 8 10 টু দি পাওয়ার 8। তাহলে কত সংখ্যক গ্রাহককে তারা এই নাম্বারগুলো দিতে পারবে?
10⁸ সংখ্যক। কত সংখ্যক গ্রাহককে আমরা বিভিন্ন নাম্বার দিতে পারবে গ্রামীণফোন? 10⁸। তার মানে এই বাংলাদেশে 017 এর পরে অনেকগুলো সংখ্যা আছে, বাট কতগুলো নাম্বার জেনারেট করা পসিবল, কতগুলো ইউনিক ফোন নাম্বার জেনারেট করা পসিবল, সেটা হচ্ছে 10⁸ সংখ্যক। এবং প্রত্যেকটা নাম্বারই কি ডিফারেন্ট। অর্থাৎ কত সংখ্যক গ্রাহককে তারা দিতে পারবে? প্রায় 10 কোটি। প্রায় কত? 10 কোটি। 10 কোটি গ্রাহককে তারা নাম্বারটা দিতে পারবে। আর এখন গ্রামীণফোন করছে কি, এই 7-এর পরিবর্তে আরো কি বসাই দিছে? 3। ফলে তার কাছে আরো 10 কোটি নাম্বার চলে আসে। তাহলে সে কত কোটি বাংলাদেশের মানুষকে সাহায্য করতে পারতেছে? 20 কোটি গ্রাহককে সে নাম্বার দিতে পারবে। আবার যদি একটা সংখ্যা বদলাই দিয়ে তাহলে 30 কোটি, আবার একটা সংখ্যা বদলাই দিয়ে 40 কোটি। তো এরকম করে সে একদম ইচ্ছা মতো নাম্বার যদি বদলাইতে থাকে, সে ইচ্ছা মতো নাম্বার জেনারেট করতে পারবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে বিন্যাসের ম্যাজিক, এবং এইটার মাধ্যমে বিন্যাস এই জিনিসগুলো করা যায়। ভালো লাগছে কিনা বলো? ভালো লাগছে? বুঝছি। মজা লাগছে কিনা বলো? ওকে, দেখো এটা সাজানোর ব্যবস্থা শেষ, এটা সাজানোর ব্যবস্থা শেষ, এটা সাজানোর ব্যবস্থা শেষ। ডান। সেই লাগছে। ওকে, ঠিক আছে। সো আমরা বিন্যাসের কিন্তু আমরা সব কনসেপ্ট বলে ফেলছি। আমরা কয়টা কনসেপ্ট কভার করে ফেলছি দেখো। আমাদের আজকের পড়ার আমরা কি কভার করছি খুব ভালো করে যদি আমি একটু সামারি দেখাই। এটা শেষ, লাস্ট হচ্ছে ঝামেলার জিনিস। এটা তোমরা অনেকে পড়তে চাও না, ঠিক আছে, মুখস্থ কীভাবে করে। সো দেখো ভাইয়া একটু বলি, যত ট্রিগোনোমেট্রি পড়াবো বলছি। সো এখন আমরা শুরু করতেছি ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি। আমি আগের তেমন কোনো কথাই বলবো না। আমি তোমাকে সরি স্যার, আমার ফোন নাম্বারটা বের করে দেন। আরে ভাই, আমি তো ম্যাজিশিয়ান না, 10 কোটি নাম্বার নিয়ে বসতে হবে, বুঝতেছো? আচ্ছা, সো এখন আমরা পড়বো ট্রাইগোনোমেট্রি পড়ার প্রথম যে জিনিসটা আছে, দুইটা ল আমাদের শিখতে হবে। একটাকে আমরা বলি সাইন ল, একটাকে আমরা বলি কোসাইন ল। সাইন ল প্লাস কোসাইন ল, এই দুইটা ল আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই দুটো ল একটু মাথায় রাখতে হবে। সো এটা কাজে লাগবে। দেখবা কিছুদিন পরে তোমরা যখন ভেক্টর পড়বা, ভেক্টরের মধ্যে একটা জিনিস পড়বা, তার নাম হচ্ছে লামির উপপাদ্য। তার নাম আসলে কি? লামির উপপাদ্য। সেই লামির উপপাদ্য বুঝতে হলে এটা বোঝা লাগবে। লামির উপপাদ্য যদি বুঝতে হয় তাহলে তোমার কি করতে হবে? এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লামির উপপাদ্য বোঝার জন্য এটা বুঝতে হবে। সো সে ফর আমি একটা ত্রিভুজ কল্পনা করি। আমার এখানে ত্রিভুজ কই গেল? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটার একটা পয়েন্ট। ওকে, সো আমি যদি একটা এখানে একটা পয়েন্ট, আরে থাকে না কেন, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে আরেকটা পয়েন্ট। ওকে, এরকম আমার কাছে একটা ত্রিভুজ আসলো, এরকম আমার কাছে একটা কি আসলো? ত্রিভুজ আসলো। এই ত্রিভুজের কাছে আমার 3টা কোণ আছে। এটাকে আমি বললাম এ কোণ, এটাকে আমি বললাম বি কোণ, এটাকে আমি বললাম সি কোণ। এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এখন এ কোণের বিপরীত বাহুটাকে, বিপরীত বাহুর যে দৈর্ঘ্য আছে, এটাকে আমরা নাম দেই ছোট হাতের এ দিয়ে। কি বলছি? এ কোণের বিপরীত বাহুর এই যে বিসি বাহু আছে, এই বাহুটার দৈর্ঘ্য আমরা কি বলি? এ, ছোট হাতের এ। আবার এই যে দেখো বি কোণ, এই বি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এই এসি বাহুকে আমরা নাম দেই ছোট হাতের বি। একইভাবে এই যে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুকে আমরা নাম দেই ছোট হাতের সি। তাহলে এ কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? ছোট হাতের সি, স্মল সি। এখন এই যে বাহু এবং কোণের ভিতরে একটা সম্পর্ক আছে,
বাহু এবং কোণের ভিতরে কি আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন, যে এ বাহুর বিপরীত কোণকে সাইন এ। তো ত্রিভুজ সূত্র আমাকে বলে যে এই বাহু এবং এই বাহুর বিপরীত যে কোণটা আছে, এই ছোট হাতের বাহু এ এবং এই বাহুর যে বিপরীত কোণটা আছে এ, তাদের সাইন অনুপাত ইজ ইকুয়াল টু বি বাহু ডিভাইড বাই সাইন বি সমান সমান সি বাহু ডিভাইড বাই সাইন বড় হাতের সি। এইটা হচ্ছে আমরা কি বলি, ত্রিভুজের সাইন ল। এবং এই লয়ের মাধ্যমে দেখো একটা সুন্দর সম্পর্ক সেট আপ হয়েছে। সুন্দর সম্পর্ক বাহু এবং কোণের, কার কার মধ্যে, বাহু এবং কোণের ভিতরে একটা সুন্দর সম্পর্ক সেট আপ হয়েছে। বাহু এবং কোণের ভিতরে কি হয়েছে, একটা সুন্দর সম্পর্ক সেট আপ হয়েছে। এবং এইটাকে আমরা বলি ত্রিভুজের সাইন ল। কি বলি, ত্রিভুজের সাইন ল, যে বাহু এবং কোণের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক। এ বাহুর বিপরীত কোণ এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তো এই জিনিসটা এখানে সেট আপ হয়েছে। ক্লিয়ার? একদম সহজ বলো, একদম। এটা কিন্তু একদম মানে জাস্ট পানি পানি, ঠিক আছে? সো একইভাবে এইটা থেকে এইখানে নিয়ে আসলাম, এইটা থেকে এইখানে নিয়ে আসলাম, এইটা থেকে এইখানে নিয়ে আসলাম। ওকে, সো এইটা আমার আরেকটা ত্রিভুজ, এটা আমার আরেকটা সুন্দর দেখে ত্রিভুজ। দেখছো আমি কিন্তু বোর্ডে নতুন নতুন কিছু জায়গায় কোর্স করে জানতে পারতেছি বোর্ডে আসলে এগুলো ইউজ করা যায়, আগে জানতাম না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এখন এ বাহুর বিপরীত হচ্ছে এই যে এই ছোট হাতের এ, বি কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের সি। রাইট নাও কসের সাথে একটা সম্পর্ক আছে। কসের সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। কসের সম্পর্কটা খুব টিডিয়াস। 3 ধরনের কসের সম্পর্ক আছে। কয় ধরনের কসের সম্পর্ক আছে? 3 ধরনের। দেখো ফার্স্টে কি বলি, আমি যদি তোমাকে বলি কস, 3 ধরনের কসের একটা সম্পর্ক আছে। কোসাইন ল, ত্রিভুজের কি ল, কোসাইন ল। ওকে, ত্রিভুজের কি ল, কোসাইন ল। দেখো কি বলতেছি। আচ্ছা, সো তাকায়ও, কস সি। কস সি মানে কোনটা, এই যে এইটা, এই কোনটা, এই কোনটার সাথে কেমন সম্পর্কিত? সম্পর্ক হচ্ছে যে দেখো এই কোণটা যার যার সংলগ্ন, এই কোণ সিটা কার কার সংলগ্ন, এ বাহু আর বি বাহু। আবার বুঝো এই কোণটা কার কার সংলগ্ন, এই কোণ যে সি, এই যে সি কোণটা, এই সি কোণটা কার কার সাথে সংলগ্ন, এই সি কোণটা কার কার সাথে সংলগ্ন। সরি, এটা তো ইউজ করা যাবে না, সো আমরা একটু হলুদ ইউজ করলে লাভ নাই, পিঙ্ক ইউজ করি। আচ্ছা, এই সি কোণটা এইটার সাথে আর এইটার সাথে, এ বাহু আর বি বাহুর সাথে কি সংলগ্ন। তাহলে কার বিপরীত, দেখো তো সি বাহুর বিপরীত। এই সি কোণটা কার বিপরীত, এই যে সি কোণটা কার বিপরীত, সি বাহুর বিপরীত। কার সাথে সংলগ্ন, এ আর বি এর সাথে সংলগ্ন। তাহলে যার সাথে সংলগ্ন, মাথায় রাখবা, যার সাথে সংলগ্ন একে আমি প্লাস দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর যার সাথে বিপরীত সেখান থেকে কি করে দিব, মাইনাস। সেখান থেকে কি করে দিব, মাইনাস। আর নিচে ভাগ দিব 2ab, অর্থাৎ যে দুইটা বাহুর সাথে সংলগ্ন সেই দুইটা বাহু। নিচে ভাগ দিব হচ্ছে যে দুইটা বাহু সংলগ্ন সেই দুইটা বাহু। আবারও বলতেছি, cos c এটা মানে হচ্ছে সে যে দুই বাহুর সাথে সংলগ্ন সেই দুই বাহুর স্কয়ার, মাইনাস দিব c স্কয়ার বিপরীত বাহু, ডিভাইড বাই 2 ইন্টু ab, এই দুই বাহুর মান। বুঝছো? একইভাবে আমি যদি তোমাকে বলি cos b, তাহলে ফার্স্টের কাজ হচ্ছে cos b কোথায়, এইখানে কার কার সংলগ্ন, সি এর সাথে সংলগ্ন আর এ এর সাথে সংলগ্ন। তুমি লিখবা সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, কার বিপরীত, বি এর বিপরীত, তাই কি দিব বি স্কোয়ার, আর নিচে কি দিব 2 ইন্টু সি এ। একইভাবে আমি যদি লিখি cos a, তাহলে কি করব, cos a এটা কার কার সংলগ্ন, বি এর সংলগ্ন, সি এর সংলগ্ন, মাইনাস কার বিপরীত, এ এর বিপরীত, ডিভাইড বাই 2bc। দ্যাটস ইট। এটাই হচ্ছে ত্রিভুজের কোসাইন ল, এটা হচ্ছে ত্রিভুজের সাইন ল। বুঝে থাকলে বলো, নোট হইলে বলো, বুঝে থাকলে বলো, নোট হইলে বলো।
আল্লাহ কি বলে স্যার, 9-10 ত্রিকোণমিতি তেমন একটা পড়ি নাই, কিভাবে কাভার দিব? 9-10 ত্রিকোণমিতি ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতি একদমই মিল নেই, অনেকটাই অমিল, বুঝছো? বুঝছো, এটা হচ্ছে ত্রিভুজের সাইন ল কোসাইন ল। সো কিছুদিনের মধ্যেই তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, তোমাদেরকে একটা ম্যাথ হচ্ছে আসে। ম্যাথটা হচ্ছে কেমন আমি তোমার বলি। ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, সো আমার কাছে একটা ত্রিভুজ আছে, বলে দিলাম যে এই ত্রিভুজের এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। বুঝলাম সি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং এই বাহুর হচ্ছে 2 মিটার, এই বাহু হচ্ছে 3 মিটার। তো প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন এ বি বাহুর মান কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোণ এ ও কোণ বি এর মান কত? এটা এইচডব্লিউ, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক এটাকে করবেন, বুঝছো? এটাকে কি করতে হবে? হোমওয়ার্ক করতে হবে। তাহলে ফার্স্টে দেখো কোন বাহুর মান দেয়া নাই, এবি বাহুর মান দেওয়া নাই। তাহলে তুমি ইজিলি এই যে সন্নিহিত দুইটা বাহু দিয়ে কস ল অ্যাপ্লাই করবা, সেখান থেকে এবি বাহুর মান বের করবা, তারপরে সাইন ল অ্যাপ্লাই করে এ আর বি এর মান নির্ণয় করবা। ঠিক আছে, এটা একটু করো, এটা একটু বাসায় করবা, এটা একটু বাসায় সুন্দর করে করবা। ঠিক আছে, তাইলে তুমি বুঝা যাবা। আচ্ছা দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ত্রিভুজ ল শিখে ফেলছি। আচ্ছা এটা ত্রিকোণমিতির মধ্যে লিখিনি না, ত্রিভুজ ল বলিনি। আচ্ছা এবার আসো ত্রিকোণমিতির কিছু টিডিয়াস সূত্র, যেগুলো কখনোই স্টুডেন্টের মাথায় থাকে না, যেগুলো কখনোই স্টুডেন্টের মাথায় থাকে না। এই জিনিসটা আমরা একটু পড়বো। মনে রাখবা আজকের এই ক্লাসটা এখন যারা করতেছো 55 জন, তোমার ত্রিকোণমিতির সূত্র অনেক সহজে মাথায় থাকবে। তোমার যদি আমি রাত 3টা বাজে উঠায় জিজ্ঞাসা করি, ভাইয়া ত্রিকোণমিতির সাইন এ প্লাস বি এর সূত্র কি, তুমি আমারে বলবা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। রাত 3টা বাজে উঠলেও তোমার ব্রেন কাজ করবে, কারণ আমি তোমার সূত্র ডেরিভেশন দেখাবো না, সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটা বলবো। সূত্র ডেরিভেশন দেখাবো না, সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটা বলবো। আসো শুরু করি। সবার ফার্স্টে যেটা দিয়ে আমি শুরু করবো, মনে রাখবা কস এর ফর্মুলা, একটা জিনিস মনে রাখবা, একটা হেডিং মনে রাখতে হবে, একটা হেডিং, যে কস এর ফর্মুলাতে ডাবলেটস থাকে। কি থাকে? ডাবলেটস হবে ও অপোজিট সাইন হবে। কিচ্ছু বুঝি নেই, দরকার নেই, আস্তে আস্তে যখন লিখবো তখন বুঝে যাবা। অপোজিট সাইন হয়, কসের ফর্মুলাতে ডাবলেটস হয় এবং কি হয়? অপোজিট সাইন হয়। জাস্ট এই জিনিসটা মনে রেখো। এটা কি ব্যাকা হয়ে গেছে? কি হয়েছে? ব্যাকা হয়ে গেছে? হ্যাঁ লেখা ব্যাকা হয়ে গেছে। লেখা শুরু করছি হচ্ছে চাঁদের দেশ থেকে, গেছে হচ্ছে আমেরিকা, বুঝছো? তো একটা মজার ঘটনা ঘটে, আমার ক্লাস মাঝে মাঝে আমার আম্মু দেখে, বুঝছো? সো আমার আম্মু যখন দেখে এবং যখন দেখে আমি বাংলা অক্ষর ব্যাকা লিখি, পরে আমার বাসায় যে গেলে দেয় বকা, বুঝতে পারছো? সো আমার আম্মু তোমাদের সাথে গ্রুপে আছে, বুঝছো? মাঝে মধ্যে আমার আম্মু ক্লাস দেখে, দেখে যখন আমি দেখি বাংলা অক্ষর আমি একটু ব্যাকায় লিখি, তখন আমার আম্মু আমার দেয় বকা। তো এই ভয়ে আমি হচ্ছে এখন দেখো বাংলা ওয়ার্ডটারে ই করার জন্য একটু চেষ্টা করতেছি, যাতে একটু বকা ঠকা কম খাই। আচ্ছা, তো ফার্স্ট জিনিস, তো তোমরা এই যে দেখতে যাচ্ছ সাইন টুয়াইজ এ, কি এ? সাইন। আচ্ছা সাইন টুয়াইজ এ আগে শিখাবো না, আগে শিখাবো যে সাইন এ প্লাস বি। কি বলছি? সাইন এ প্লাস বি। যখনই সাইনের ভিতরে প্লাস এবং এ প্লাস বি আছে, একটা মান দুইটা মান, দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল। সাইনের ভিতরে কি লিখছি? দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল। সেফর এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। কি লিখছি? এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এটা সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কিচ্ছু বুঝি না, আগে একটু লেখি ভাইয়া, তারপরে বুঝবা। সবাই আমার সাথে লেখো। সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু লেখা যায়, পরে বলতেছি। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তারপরে লিখবা কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু লেখা যায় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি।
তারপরে লিখবো cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b। এতটুকু লেখা হয়েছে কিনা বলো, এতটুকু লেখা হয়েছে কিনা বলো, এতটুকু লেখা হয়েছে কিনা? কি হয়েছে শায়দ, কোনো সমস্যা? ও আচ্ছা, কিন্তু ভাবছি আবার মানে সাউন্ড টাউন চলে গেছে। আচ্ছা, এতটুকু লেখা হয়েছে কিনা বলো, এতটুকু? হ্যাঁ, এখনো বকা দেয় লেখার জন্য। ওকে, বলো এতটুকু লেখা হয়েছে কিনা। ওকে, ও সরি 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 ব্রাদার্স। আচ্ছা লিখো, এটুকু লেখো। কানেক্ট হয় না কেন? ওকে, লেখো এবার। আচ্ছা, সবাই একটু তাকাও, সবাই একটু সুন্দর করে তাকাও। দেখো cos a প্লাস বি, এখানে কি আছে? প্লাস। কার ফর্মুলা? cos এর ফর্মুলা। দেখো তো cos a cos b ডাবলেটস, মানে একই জিনিস গুণ আকারে আসতেছে, ডাবলেটস আকারে আসতেছে। কেমন আসতেছে? ডাবলেট আকারে আসতেছে। এবং এখানে কি আছে? প্লাস, তাই কি দিয়েছি? মাইনাস, অপোজিট সাইন, অর্থাৎ cos cos sin sin আকারে আসছে। প্রথমত cos এর ফর্মুলায় কি আসবে? cos cos sin sin, cos cos sin sin কি আকারে আসবে? cos 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 sin sin। আর প্লাস থাকলে আসবে মাইনাস আকারে, প্লাস থাকলে আকারে কি আসবে? মাইনাস আকারে। একইভাবে sin a মাইনাস b, এটা কেমন আসবে? cos a cos b, cos cos আকারে আসছে, বা চিহ্ন কি হয়ে গেছে? বদলাইয়া গেছে। চিহ্ন কি হয়ে গেছে? বদলাইয়া গেছে। কি আকারে আসছে? sin sin ফরম্যাটে আসছে। cos cos আসবে, sin sin আসবে, বাট মাইনাস থাকলে আসতেছে প্লাস, প্লাস থাকলে আসতেছে মাইনাস। অর্থাৎ cos এর ফর্মুলায় ডাবলেটস আসবে। তুমি জাস্ট এই জিনিসটা মনে রেখা, দেখো তুমি সবকিছু পারবা। sin a প্লাস b, তাহলে cos এর ফর্মুলা যদি ডাবলেটস থাকে, sin এর ফর্মুলায় আসবে না। sin এর ফর্মুলা কেমন আসবে? প্রথমে আসবে sin a, তারপরে আসবে cos b, অর্থাৎ ডাবলেটস আসবে না। একইভাবে cos a sin b, ডাবলেটস আসবে না। এবং cos এর ফর্মুলায় কি সাইন আসে? অপোজিট সাইন। cos এর ফর্মুলায় কি সাইন আসে? অপোজিট সাইন। তাহলে sin এর ফর্মুলায় কি সাইন আসবে? sin এর ফর্মুলায় আসবে সেম সাইন। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস। বুঝছো? 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 সবকিছু ঠিকঠাক দেখা যায়? ওকে, হ্যাঁ সবকিছু দেখা যাচ্ছে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো কিনা বলো? তাহলে এখন থেকে কিভাবে মনে রাখবো? যে sin a প্লাস b, সাইন এর ফর্মুলায় ডাবলেটস আসবে না, তাহলে sin a cos b প্লাস cos a sin b, sin a মাইনাস b, sin a মাইনাস b এর ফর্মুলায় কি? sin a cos b cos a sin b, কিন্তু নেগেটিভ। আর যখনই cos এর ফর্মুলায় আসবে তাহলে cos cos sin sin, cos cos sin sin, মাঝখানে কি আসবে? নেগেটিভ, কারণ cos a প্লাস b। আর cos a মাইনাস b এর কি আসবে? cos cos sin sin, বাট মাঝখানে কি থাকবে? প্লাস। মাঝখানে কি থাকবে? প্লাস। ঠিক আছে, শেষ গেল। এবার এবার তোমাকে যদি ঘুরাইয়া জিজ্ঞাসা করে, এই সূত্রগুলো ঘুরাইয়া জিজ্ঞাসা করে, কেমনে ঘুরাইয়া জিজ্ঞাসা করতে পারে? ভাইয়া কি বলে? ঘুরাইয়া জিজ্ঞাসা করে সূত্র কেমনি কি? ওকে, ঘটনা হচ্ছে পেন্সিল এটা। আচ্ছা, এবার এটা আমি কি লিখছি? sin a প্লাস b আকারে লিখছি, তাই না? আচ্ছা, এখন যদি এমনি লিখি যে sin a আলাদা,
সাইন বি আলাদা, সাইন এ আলাদা, সাইন বি আলাদা। ওকে, এইটাকে লেখা যায় 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2। অনেকে এটা সি দিয়ে শিখায়, বাট আমি এটা এইভাবে শিখতে বলি, বি মাইনাস এ ডিভাইড বাই 2। 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 বি ইন্টু, এখন দেখো আমি আগে লিখে নিই তারপরে বুঝাচ্ছি। সাইন এ মাইনাস সাইন বি, আমার সাথে সাথে একটু লেখো, 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইড বাই 2 সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। তারপরে কস এ প্লাস কস বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। আর এখানে এই cos a minus cos b is equal to 2 into sin a plus b divided by 2। এখানে একটা খেলা আছে, এখানে একটা খেলা আছে, ফার্স্ট স্যারের ভাষায় এখানে একটা সুন্দর ধরনের খেলা আছে। এটা হচ্ছে b মাইনাস এ, এটাই হচ্ছে সৎপুত্র। এটা কি সৎপুত্র? এটা একটু দেখতে ডিফারেন্ট। এটা অ্যাকচুয়ালি কি সৎপুত্র, দেখতে অ্যাকচুয়ালি কি ডিফারেন্ট, বুঝছো? সৎপুত্র এটা দেখতে কেমন দেখায়? ডিফারেন্ট দেখায়। ওকে, সুন্দর। ওকে, সো আমরা অলরেডি দেখে ফেলছি, এটা আমার আর লাগবে না, এটাকে করে দিব ডিলিট। আচ্ছা, ওকে, নাইস। এইবার দেখো এইখানে সমস্যা কি, এইখানের বিভিন্ন জিনিসের দিকে আমরা এখন তাকাবো, এখানে বিভিন্ন জিনিসের দিকে আমরা তাকাবো। দেখো, আচ্ছা এটার আগে একটু সর্ট আউট করি, এটা হচ্ছে এইভাবে বসায় দিতে হবে। ওকে, নাইস। এইবার এই পুরো জিনিসটাকে শুধু এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এবার আমরা এটারে এই পাশে নিয়ে আসি। ওকে, সো এবার একটু দেখি, ঠিক আছে? দেখো, সাইন এ প্লাস সাইন বি যখন প্লাস আলাদা আকারে আছে, কিভাবে আছে? প্লাস আলাদা আকারে আছে, যে এখানে সাইন এ প্লাস বি, এ প্লাস বি না, আলাদা আলাদা, তখন এই সূত্রের ফার্স্ট পার্টটুকু আসছে, এই সূত্রের ফার্স্ট পার্টটুকু আসছে যে 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 কস এ মাইনাস বি ডিভাইড। এটা তো তোমার মনে থাকবে যে এ প্লাস বি ডিভাইড বাই 2 এ মাইনাস বি। যখনই আমার সাইন আলাদা আলাদা আকারে আসতেছে, সাইন কি করতেছে? আলাদা আলাদা আকারে আসতেছে, তখনই 2 ইন্টু সাইন কোন সূত্রের ফার্স্ট পার্টটা আসবে? যে এ প্লাস বি সূত্রের ফার্স্ট পার্টটা আসবে। আবারও সাইন যখন আলাদা আলাদা আকারে আসতেছে, এ প্লাস বি এই সূত্রের কি পার্টটা আসতেছে? ফার্স্ট পার্টটা, 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 কস এ মাইনাস বি ডিভাইড বাই 2। যদি সাইন আলাদা আলাদা আকারে আসে, সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, তাইলে এইখানের এই যে সূত্রটা দেখতেছো cos a cos b, তাহলে cos আগে আসবে সাইন পরে যাবে, cos আগে আসবে সাইন পরে যাবে। তাহলে sin a প্লাস sin b এই সূত্রটা যখন দিব তখন আমি ইউজ করব কোনটা? এই যে এই সূত্রের ফার্স্ট পার্টটুকু, 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 cos a মাইনাস বি ডিভাইড বাই 2। আর যদি আমার মাইনাস হয়ে যায় তখন আমি ব্যবহার করব কোনটুকু? এই সূত্রের সেকেন্ড পার্টটুকু, 2 ইন্টু cos a প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইড বাই 2। বুঝছো? এইবার আবার যখন আমার cos আলাদা আলাদা থাকতেছে এবং তার মাঝখানে আসতেছে পজিটিভ, তাহলে কোন সূত্র ইউজ করব? এই যে দেখো, এই সূত্রের ফার্স্ট পার্টটুকু, এই সূত্রের কোন পার্টটুকু? ফার্স্ট পার্টটুকু, 2 ইন্টু cos a প্লাস বি ডিভাইড বাই 2 cos a মাইনাস বি ডিভাইড বাই 2, 2 ইন্টু cos a প্লাস বি ডিভাইড বাই 2 a মাইনাস বি ডিভাইড বাই 2। আর যদি cos এর ফর্মুলায় নেগেটিভ আসে, আমরা কি জানি? cos এর ফর্মুলায় ডাবলেটস থাকে, এই দেখো ডাবলেটস ডাবলেটস, এবং এই ফর্মুলা কেমন আসছে দেখো, এই ফর্মুলাটার মতোই আসছে, বাট একটু সমস্যা আছে। এইটার সেকেন্ড পার্টটায় কি আসছে? বি মাইনাস এ আকৃতি, যেমন সবগুলা এ মাইনাস বি আকৃতি আসছে, এটা আসছে বি মাইনাস এ আকৃতি। কারণ এই দেখো এখানে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভটাকে ভিতরে ঢুকাই দিছি, এই নেগেটিভটাকে ভিতরে ঢুকাই দিছি। বুঝছো? মনে থাকবে? বুঝছো? বুঝা মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? কারণ পৃথিবীর প্রথমবার তুমি এরকম ত্রিকোণমিতির বীজঘুরের সূত্র দেখতেছো,
এটা কি তোমার মনে হয় একদিনে মুখস্থ হয়ে যাবে? এটা কি তোমার মনে হয় একদিনে মুখস্থ হয়ে যাবে? আমি তো তোমার মুখস্থ ট্রিক্স বলতেছি, এগুলো বাসায় প্র্যাকটিস করা লাগবে না? আমি এই সূত্র 100 বার লিখছি আমার জীবনে, তারপরে আমি মাঝে মাঝে ভুলে যাই, তারপরে তোমাদের পড়ানো আসার আগে আমি ভুলে গেছিলাম। বুঝছো? সো এগুলা এত টিডিয়াস জিনিসপত্র, এত সহজে কি মুখস্থ আসবে? মুখস্থ হবে? আমি উল্টাটা দেখাবো না, উল্টা আর একটা ঘটনা আছে, ওটা থাক, ওটা দেখালে মাথা পাগল হয়ে যাবে। এখন আমরা কি দেখবো? 2 এর কিছু সূত্র দেখবো। এই যে ফর্মুলা। ওকে, সো এইটা হচ্ছে আমার একটা ফেজ, সূত্রের একটা ফেজ গেছে, ঠিক আছে? এখন আমরা দেখবো 2 এর আকারে। এই গেল আমার 2টা ফেজের সূত্র। ওকে, তারপরে আমরা দেখবো টুয়াইস এ টাইপস সূত্র। টুয়াইস এ টাইপস, যারা অলরেডি একটু পাকনামি টাকনামি করে বিভিন্ন জায়গায় অলরেডি ক্যালকুলাস শুরু করার চেষ্টা করছো আমার মতো। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম, অবশ্য আমি তখন 9-10 আগে থেকেই অলিম্পিয়াড করতাম, তো আমি আগে ক্যালকুলাস পারতাম হালকা পাতলা। তো আমার মতো ইন্টারমিডিয়েট যারা একটু ক্যালকুলাস পড়ার চেষ্টা করতেছো, তারা হয়তো জানো যে অলরেডি দেখে ফেলছো যে সাইন টুয়াইস এ, এই জিনিসটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস এ। ঠিক আছে, এই যে একটু আগে দেখে আসছি সাইন এ প্লাস এ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি সাইন এ কস বি, যেহেতু বিও হচ্ছে আমার কি হয়ে গেছে এ, প্লাস কস এ মানে কোনটা? এইটা, ইন্টু সাইন বি, সাইন বিও মানে কোনটা? এই যে দেখো এইটাই। তাহলে আলটিমেটলি সাইন টুয়াইস এ অ্যাকচুয়ালি লেখা যায় 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ। এটা হচ্ছে একটা সূত্র। ওকে, এই গেল একটা সূত্র। তাই এটা হচ্ছে সাইন এর সূত্র। এটা কার সূত্র? সাইন টুয়াইস এ। সাইন টুয়াইস এ ইকুয়াল টু কি লিখতে পারবো? বিচ্ছিরি আঁকছি। সাইন টুয়াইস এ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? সাইন টুয়াইস এ ইকুয়াল টু আমি লিখতে পারবো 2 ইন্টু সাইন এ কস এ। এটা কিন্তু ত্রিকোণমিতিতে ব্যবহৃত সব থেকে সুন্দর সূত্রের মধ্যে একটা। যদি ব্যাখ্যা লিখতে তাই একটু ব্যাখ্যাই দিই। এটা কিন্তু ত্রিকোণমিতিতে ব্যবহৃত সব থেকে সুন্দর সূত্রের মধ্যে অন্যতম। ওকে, আচ্ছা ঠিক আছে। সো একজন বলছে অফলাইনে গেছিল, কোনো এক স্যার হচ্ছে তাকে এই সূত্রগুলো দিছে, আর তার মুখস্থ হয় না, তার আমার ক্লাস দেখে মুখস্থ হয়ে গেছে, রাইট? এরকম কিছুই বলছে না? স্যার আমি অফলাইনে প্রাইভেটে গেছিলাম, এই সূত্র দিছিল, আমি আর আপনি দিলেন, আমার মুখস্থ হয়ে গেছে, এইমাত্র দিলেন, মুখস্থ হয়ে গেছে। ওকে, কলা গাছের সাথে গলায় যাতে দড়ি না দিতে হয়, এই জন্যই তো এই সূত্র এইভাবে দেখাচ্ছি, আমি তো দেখাইতাম না। কস টুয়াইজে কসের ফর্মুলায় কি আসে? ডাবলেটস আসে, তাই আমি লিখবো কস স্কোয়ার এ মাইনাস, কসের ফর্মুলায় কি আসে? ডাবলেটস আসে, তাই এখানে কি লিখবো? সাইন স্কোয়ার এ। যারা প্রুফ বুঝি নাই তারা একটু দেখি এটা কেমনে আসলো। যাদের একটু প্রুফ পড়তে মন চায়, আমাকে বিশ্বাস করতে ভাল লাগে না, যে ভাইয়া কেন বিশ্বাস করব? হ্যাঁ, উনি কে? হু ইজ হি? কস এ মাইনাস সাইন এ সাইন এ। কিভাবে আসলো? কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে পুরো পার্টটুকে আমি লিখতে পারি কস স্কোয়ার এ, আর এই পুরো পার্টটুকুকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে কস টুয়াইজ, এটা হচ্ছে কস টুয়াইজের সব থেকে মানে বলা যায় ফেমাস এক্সপ্রেশন। বুঝছো? এটা হচ্ছে কস টুয়াইজের সব থেকে ফেমাস এক্সপ্রেশন। এবার এই এক্সপ্রেশন থেকে আমরা অলরেডি জানি যে কস স্কোয়ার আমরা শিখে আসছি, 9-10 শিখে আসছি। দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু আমরা বলতে পারি 1। তাহলে কস স্কোয়ার এ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা এখানে বসাইলাম, কস স্কোয়ারের জায়গায় কি বসাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর এখানে একটা কি আছে? সাইন স্কোয়ার এ আগে থেকেই আছে। তাহলে আমি টোটালটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে এটাও কিন্তু কস টুয়াইজের একটা ফেমাস এক্সপ্রেশন, এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফেমাস এক্সপ্রেশন। এটাও আমার একটা কস টু এর একটা গুরুত্বপূর্ণ ফেমাস এক্সপ্রেশন। বুঝছো? আচ্ছা, এটাও একটা কস টুয়াইজের একটা ফেমাস এক্সপ্রেশন। এইবার আসো, কস টুয়াইজের এখান থেকে একটা বের হইল, আরেকটা যদি আমি লিখি যে কস টুয়াইজে
কস টোয়াইজ এ ইজ ইকুয়াল টু কি বলা যায়, দেখো এখানে কি আছে কস স্কোয়ার, কস স্কোয়ারকে কস স্কোয়ারের মতো রাখলাম, সাইন স্কোয়ারকে বদলায় লিখলাম যে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারকে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ। সো কস স্কোয়ার এ মাইনাস 1, এই যে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 2 কস স্কোয়ার এ মাইনাস 1। তাহলে কস 2 এর আরেকটা ফেমাস এক্সপ্রেশন হচ্ছে এইটা। তো এগুলা ত্রিকোণমিতিতে সব থেকে বেশি ব্যবহৃত সূত্র। সো এগুলাকে একদম ঠাড়ায়া মুখস্থ রাখতে হবে, ঠাড়ায়া টনটনা মুখস্থ। মানে বায়োলজি যদি মুখস্থ হয়, ম্যাথও মুখস্থ কম না ত্রিকোণমিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতি পুরোটাই অনেকখানি মেমোরাইজিং পাওয়ারের উপরে চলে, বুঝছো? ত্রিকোণমিতি অনেকখানি মেমোরাইজিং পাওয়ারের উপরে চলে। স্যার মাথা হ্যাং হয়ে গেছে, শেষ। আর 2টা সূত্র দিব তাইলেই শেষ। কি হয়ে গেছে? মাথা হ্যাং হয়ে গেছে, সূত্র দেখে মাথা হ্যাং হয়ে গেছে। ম্যাথ দেখলে কি হবে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো একটা সূত্র আছে tan টুয়াইজ এ সাইন টুয়াইজ এ কস টুয়াইজ এ, অর্থাৎ এটা হচ্ছে tan এর সাথে সম্পর্কিত। মনে রাখবা কস টুয়াইজ এর সাথে tan এর সম্পর্ক খুব খারাপ, খুব খারাপ, জঘন্য সম্পর্ক। হচ্ছে 1 থেকে বিচ্ছিন্ন করে দেয়। tan কে অলওয়েজ কি করে 1 থেকে বিচ্ছিন্ন করে দেয়। 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার। কস কি করে tan কে বিচ্ছিন্ন করে দেয়, যা 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 1 মাইনাস tan স্কয়ারে 1 ডিভাইড বাই tan স্কয়ারে, একদম tan কে বিচ্ছিন্ন করে দেয়। আর সাইন কি করে tan কে আপন করে নেয়, আসো বাবা আসো। উপরে হবে 2 tan a, কেয়ারফুল, যেহেতু সে বিচ্ছিন্ন করছে তাই মাইনাস, আর যেহেতু সে কাছে টেনে নিচ্ছে তাই একটা tan কি হয়ে গেছে, 2টা tan হয়ে গেছে। 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে, ঠিক আছে? এটা হচ্ছে কসের সাথে সূত্র, যে বিচ্ছিন্ন করে দিচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ারে, নিচে এই দুইটা সেম 2 tan। আর tan 2 এ এই মহাশয় একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে, সে আলাগ আসমান মে চলে। সে বলে আমি সাইনের উপরের পার্ট নিব, কসের আর কসের উপরের পার্ট নিব, সাইনের উপরের পার্ট নিব আর কার উপরের পার্ট নিব, কসের উপরের পার্ট। কসের উপরের পার্ট হচ্ছে নেগেটিভ আর সাইনের উপরের পার্ট হচ্ছে 2 tan a। শেষ শেষ শেষ। जिले अपना जिंदगी, जिले अपना, जिला तेरा जिंदगी, हाँ जिले, जिले तेरा जिंदगी। That's it, that's it, that's it brother, that's it. Okay, nice, finish. Okay, so সে সাইনের উপরে পার্ট নিছে, কসের উপরে পার্ট নিছে, শেষ। সাইন ডিভাইড বাই কস ইজ ইকুয়াল টু tan, 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার। cos 2 এর 3টা সূত্র। cos টুয়াইজ ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার এ sin স্কয়ার, আবার একটু লিখে দিই আমি নিচে দিয়ে, যে cos টুয়াইজ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। আবার আমরা বলতে পারি 2 cos স্কয়ার এ মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এই হচ্ছে cos এর 3টা সূত্র। আর sin টুয়াইজ এ এর সূত্র হচ্ছে 2 sin a cos a। সো এই গেল হচ্ছে আমার কাছে বাকি সূত্র। সো আই থিঙ্ক মাথা হ্যাং হয়ে যাওয়ার কথা, কারণ অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। সো দ্যাটস ইট। আচ্ছা আর না, হ্যাঁ আর না, আসলেই আর না। সো আমরা আজকে আমাদের এই সিলেবাসের কীভাবে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করতে হবে এটাও পড়ে ফেললাম। তো ম্যাথের একটা বড় রকমের পরিচিতি আমাদের এই ক্লাসের মাধ্যমে শেষ। অনেকদিন পর ব্ল্যাঙ্ক সাইডে পড়া, আমার মনে হচ্ছে তোমরা ব্ল্যাঙ্ক সাইডে খুব বেশি আমার সাথে অ্যাটাচমেন্ট করতে পারো এবং ব্ল্যাঙ্ক সাইডে ভালো বুঝো। সো আমি চেষ্টা করব বেশি জিনিসপত্র হাতে হাতে লেখার। ক্লাস বড় হবে তাতে আমার কিছু যায় আসে না, ক্লাস বড় হোক, বাট আমি তোমাদের পড়াবো, ভালো লাগে, আমার মজা লাগে ব্ল্যাঙ্ক স্লাইডে পড়াইতে, বুঝছো? সো মজা আছে। সো এইগুলো হচ্ছে সূত্র, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, সূত্রগুলো একটু মুখস্থ করা ট্রাই করবা, টানা টানা রাখবা। আমি কীভাবে মুখস্থ করতে বলছো ওইগুলো একটু হেল্প করলে তোমার হেল্প হয়ে যাবে, ঠিক আছে? তারপরে tan 3 এর সূত্র আছে, কিছু 3 এর টাইপসের সূত্র আছে এবং কিছু আছে হচ্ছে উল্টা সূত্র, মানে এই যেখানে যেটা দেখাইছি এটার উল্টা একটা আছে। সো এগুলো এখন দরকার নেই, একদম বাচ্চা লেভেলে আছে যেহেতু,
সো বাচ্চা লেভেলেই থাকো, পেইন নেই। সো তোমরা এই সূত্রগুলো আত্মস্থ করার ট্রাই করো, এটা করলে 70% হয়ে যাবে, বাকি 30 বা 80% হয়ে যাবে, বাকি 30% আমরা 20% ক্লাসে আমরা করে নিতে পারবো, বুঝছো, মেইন ক্লাসগুলোতে করে নিতে পারবো। সো এইগুলো একটু আত্মস্থ করো, তোমার জন্য ইজি হবে। সো এই তো গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের রিভিউ অবশ্যই পাবলিক গ্রুপ একটু জানাইস ভাই, তোদের কাছে ক্লাস কেমন লাগতেছে, অ্যাকচুয়ালি আমার কোনো কথা তুমি বুঝতে পারতেছো কি পারতেছো না, আমার পেজের সাথে ম্যাচ করতে পারতেছো কিনা অবশ্যই জানাই। কই জানাবা, জানানোর একটা উপায় হচ্ছে পাবলিক গ্রুপ। আজকের ক্লাসে কেমন লাগলো, কেমন ভালো লাগছে তোমার কাছে সেভাবে জানাইতে পারো। ডিসকাশন গ্রুপ আমি খুলে দিতে বলতেছি, ওইখানে নোট শেয়ার করবা যদি মনে হয় কোনো কিছু প্রবলেম হয়। আমি নোট শেয়ারের পক্ষে না, অ্যাকচুয়ালি আমি কখনো স্টুডেন্টের নোট শেয়ারের পক্ষে না। আমি চাই স্টুডেন্টরা কোনো একটা ক্লাসের টপিক নিয়ে কথা বলুক, যে ভাই এটা বুঝে এটা বুঝায় দেন ডিসকাশন গ্রুপে, ক্লাস দেখছে এটা বুঝে নেই বুঝায় দেন, এইভাবে চাই। তো এবং আমি চাই যে প্রত্যেক স্টুডেন্ট রিভিউ দিবে, ক্লাসটা কেমন লাগছে সেই ব্যাপারে হচ্ছে রিভিউ দিবে। সো তোমরা রিভিউ দিবা, এই যে এখন 50 জন আসো, সো সবাই একটু রিভিউ দিও, ভাইয়ার একটা ছোট্ট রিভিউ দিও, কেমন লাগছে ক্লাসে, কোন পার্টটা মজা লাগছে, কোন পার্টটা সব থেকে ফ্যান্টাস্টিক লাগছে, ওই পার্টটা সম্বন্ধে একটু বইলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, বেস্ট অফ লাক। ফাউন্ডেশন 4 ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।